এখন পরিবার পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? আপনারা স্লাইডে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বাংলায় সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর জন্য একটা ডেফিনেশন বা সংজ্ঞা বলেন দেওয়ার চেষ্টা করেছি। আপনারা নিজের মতো করে চাইলেও বলতে পারেন, তবে আমার মনে হয় আমরা যেভাবে আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি সংজ্ঞাগুলো বা ডেফিনেশন গুলো, সেভাবে যদি বলেন অবশ্যই ভালো ফলাফল পাবেন। তাহলে আমরা প্রথমে জানি যে ফ্যামিলি প্ল্যানিংটা আসলে কি, বা পরিবার পরিকল্পনাটা আসলে কি। পরিবার পরিকল্পনা বলতে আমরা বুঝবো যে এখানে মূলত হচ্ছে পরিবার এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। মূল কথা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং বলতে আমরা বুঝবো যে এখানে ফ্যামিলি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া, যে এই প্রক্রিয়ার মাধ্যমে আরো কি হবে, যাতে একজন মা স্বাস্থ্যকর বাচ্চা জন্ম দিতে পারে, পাশাপাশি মা সুস্থ থাকে, বাচ্চা সুস্থ থাকে, এবং পরিবারের ইকোনমিক্যাল বা অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। একে বলা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা। আমি যদি আরো সহজভাবে বলি যে একজন মা বাচ্চা জন্ম দেয়া, সে মাটা সুস্থ থাকবে, বাচ্চা সুস্থ থাকবে, তার পরিবারের অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা ঠিক থাকবে, পাশাপাশি ওই ফ্যামিলির জনসংখ্যাটা নিয়ন্ত্রণে থাকার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। এখন এই ফ্যামিলি প্ল্যানিং তো আর এমনি এমনি দিব না আমরা, এটা তো কিছু উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্যগুলো কি? যে অপ্রয়োজনীয় গর্ভধারণ কমানো। কোনো মা চাচ্ছে যে সে একটা বাচ্চা নিবে, বা সে দুইটা বাচ্চা নিবে, তার বেশি বাচ্চা নিবে না, সেটাই হচ্ছে অপ্রয়োজনীয় গর্ভধারণ কমানো বা রোধ করা। মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা করা। অবশ্যই মা এবং বাচ্চা দুইজনেরই স্বাস্থ্য যাতে ভালো থাকে বা সুস্থ থাকে, সেটার আরেক অর্থাৎ হাই রিস্ক প্রেগনেন্সি যে বিষয়গুলো আছে, হাই রিস্ক প্রেগনেন্ট বা হাই রিস্কের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করা। সেক্ষেত্রে হাই রিস্ক প্রেগনেন্ট মহিলা কারা বলা হচ্ছে, বা হাই রিস্ক মাদার কাদের বলা হয়? যাদের বয়স এবং 30 বা অনেক জায়গায় 35 বলা হয়, এবং যাদের হাইট কম, যাদের বিভিন্ন ডিজিজ আছে, এই টাইপ ডিজিজ বা এই ধরনের যারা মহিলা, তাদেরকে বলা হচ্ছে হাই রিস্ক মাদার। এই হাই রিস্ক মাদারদের যাতে গর্ভধারণ না হয়, অর্থাৎ অ্যাবর্শন যাতে না হয়, এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য বা এই জিনিসগুলোতে যাতে ঝুঁকি না থাকে, সেই জন্য ফ্যামিলি প্ল্যানিং করা হয়। পাশাপাশি পরিবারের আয় এবং জীবনমান উন্নত করা। যেমন একজন পরিবারের ইনকাম ব্যক্তি হচ্ছে একজন, কিন্তু তার ফ্যামিলিতে যদি সদস্য সংখ্যা 5-6 জন হয়, তাহলে কি তার জীবন মান কি কখনোই ঠিক থাকবে? কখনোই ঠিক থাকবে না, কারণ ইনকাম সোর্সের পার্সন একজন, কিন্তু সেই ফ্যামিলিতে এতজন লোক, তাহলে তাদের খাবার দাবারও ঠিক থাকবে না, নিউট্রিশনও ঠিক থাকবে না, কোনো কিছুই ঠিক থাকবে না, পোশাক পরিচ্ছদ বলেন কোনো কিছুই ঠিক থাকবে না। এবং 5 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণে সহায়তা করা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আগে ছিল যে দুইটা বাচ্চা বেশি নয়, এখন কি বলা হচ্ছে? দুইটা বাচ্চার বেশি নয়, একটা হলে আরো ভালো হয়। এখন আমরা জানবো ফ্যামিলি প্ল্যানিং এর মেথড। ফ্যামিলি প্ল্যানিং এর মেথড আমরা সব জায়গায় পড়ছি যে মূলত দুইটা, একটা হচ্ছে টেম্পোরারি মেথড আর একটা হচ্ছে পার্মানেন্ট মেথড। এখন এই টেম্পোরারি মেথডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শর্ট টার্ম আর একটা হচ্ছে লং টার্ম, অর্থাৎ খুবই স্বল্প সময়ের জন্য, আর একটা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য। এই টেম্পোরারি মেথডের মধ্যে, শর্ট টার্মের মধ্যে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অর্থাৎ যেটা আমরা পিল নামে চিনি। এক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিভ পিল দুই রকম থাকে, একটা হচ্ছে কম্বাইন্ড পিল আর একটা হচ্ছে শুধুমাত্র প্রজেস্টেরন অনলি পিল। কম্বাইন্ড পিলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই থাকবে, আর যেটা প্রজেস্টেরন অনলি পিল, সেখানে শুধুমাত্র প্রজেস্টেরন থাকবে। শর্ট টার্মের মধ্যে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে কন্ডোম। এটা একটা গুরুত্বপূর্ণ মেথড। এটা অ্যাজ ইউজুয়াল ছেলেরা বেশি ইউজ করে, কিছু কিছু ক্ষেত্রে ফিমেল কন্ডোমও আছে। আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে ইনজেক্টেবল কন্ট্রাসেপ্টিক, এটা 3 মাসের জন্য ব্যবহার করা হয়। এবং সর্বশেষ শর্ট টার্মের ভিতরে যেটা ল্যাকটেশন অ্যামিনিরে মেথড, অর্থাৎ যেসব মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, এই দুধ খাওয়ার সময় এটা অটোমেটিকলি গর্ভনিরোধ হিসেবে কাজ করে। সেক্ষেত্রে বাচ্চা যদি দুই বছর, অ্যাজ ইউজুয়াল 2 বছর পর্যন্তই বলা হয়, যেহেতু 2 বছর পর্যন্তই বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো হয়। এরপর আমরা দেখবো লং টার্মের মতো দীর্ঘ সময় ধরে যে মেথড গুলো আমরা ইউজ করি গর্ভ নিরোধের জন্য, সেগুলার ভিতরে আছে আইইউসিডি বা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এটা
ইউটেরাসে স্থাপন করা হয় এবং এটা টি শেপের। এটা আমরা সবাই জানি। আপনার আপনারা জানেন, আমরা জানি, আমরা যারা নার্সিং বা মিডওয়াইফ কোর্সে পড়াশোনা করছি আমরা সবাই জানি। এরপর আছে ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্ট সম্পর্কেও আমরা জানি। ইমপ্ল্যান্ট এটা হচ্ছে কাঠি বলা হয়, যেটা হচ্ছে হাতে দেয়া হয়। এরপর আসে ন্যাচারাল মেথড। ন্যাচারাল মেথডের মধ্যে হচ্ছে রিদম মেথড বা সাইকেল ক্যালেন্ডার মেথড, পাশাপাশি কয়টাস ইন্টারাপ্টাস বা উইথড্রল মেথডও বলা হয়। এরপর আসবো আমরা পার্মানেন্ট মেথড। পার্মানেন্ট মেথড দুইটা, একটা হচ্ছে ফিমেল স্টেরিলাইজেশন আর একটা হচ্ছে মেল স্টেরিলাইজেশন। ফিমেল বলতে মহিলারা যেটা করবে সেটা হচ্ছে টিউবেক্টমি বা আগে বলা হতো টিউবার লাইগেশন, অর্থাৎ পূর্ণ ম্যাডাম, আপনার কথা শোনা যাচ্ছে না। তো ওয়েট করুন।
তো আমার এখানে আসলে নেটওয়ার্ক অনেক প্রবলেম। আচ্ছা, এরপরে আমরা ফ্যামিলি প্ল্যানিং থেকে কিছু প্রশ্ন জানবো, যে প্রশ্নগুলো আসলে ভাইবা বোর্ডে সম্ভাব্য এই প্রশ্নগুলো আসলে করা হয়। যে আপনাকে যদি জিজ্ঞেস করে ফ্যামিলি প্ল্যানিং কি, আপনি তো আসলে অত বড় ডেসক্রাইব করে ডেফিনেশন বলতে পারবেন না, বা ডাব্লিউএইচও যে ডেফিনেশনটা আছে এটা তো অনেক বড় ডেফিনেশন। আপনারা যদি চান তাহলে এটা বলতে পারেন, কিন্তু আপনাকে যদি বলে যে ফ্যামিলি প্ল্যানিং বলতে আপনি কি বোঝেন, তখন আপনি সুন্দর করে শর্টকাট ভাবে বলবেন যে ফ্যামিলি প্ল্যানিং বলতে এটা মূলত জন্মসংখ্যা নিয়ন্ত্রণ ও মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত করার একটা প্রক্রিয়া। এটা বললে আশা করা যায় এক্সামিনার খুশি হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমরা দেখবো ফ্যামিলি প্ল্যানিং এর উদ্দেশ্য। আমরা একটু আগেই দেখলাম যে ফ্যামিলি প্ল্যানিং আসলে কি কি উদ্দেশ্য করা হয়। এই প্রশ্নটা যদি আপনাকে করে তাহলে আপনারা বলবেন যে এখানে মূলত আনওয়ান্টেড প্রেগনেন্সিটা প্রতিরোধ করা। এটা সবার প্রথমে বলবেন। যদি বলে যে ফ্যামিলি প্ল্যানিং এর উদ্দেশ্য কি, সবার প্রথমে বলবেন আনওয়ান্টেড প্রেগনেন্সিটা প্রতিরোধ করা, বা টু প্রিভেন্ট আনওয়ান্টেড প্রেগনেন্সি, এবং তারপর বলবেন ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ উন্নত করা। এই দুইটা বিষয় বললেই এনাফ। এরপর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং কেন গুরুত্বপূর্ণ যদি বলে, তাহলে বলবেন যে মর্টালিটি কমানো। সেক্ষেত্রে কি মর্টালিটি কমানো আপনাকে বলতে পারে, যে কার মর্টালিটি কমাবেন আপনি, সেক্ষেত্রে বলবেন ম্যাটারনাল মর্টালিটি এবং ফিটাল মর্টালিটি বা ইনফ্যান্ট মর্টালিটি কমানো ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং ওয়েলবিং বৃদ্ধি করা এবং পপুলেশন কন্ট্রোল করা। ফ্যামিলি প্ল্যানিং সংক্রান্ত যদি বলে যে ন্যাশনাল প্রোগ্রাম গুলো কি কি আছে, ফ্যামিলি প্ল্যানিং সংক্রান্ত ন্যাশনাল প্রোগ্রাম কি কি আছে আপনি কি জানেন, তখন বলবেন জি স্যার জানি। ফ্যামিলি প্ল্যানিং সংক্রান্ত ন্যাশনাল প্রোগ্রাম গুলো হলো ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে। এরপর যদি বলে ফ্যামিলি প্ল্যানিং কে লক্ষ্য করে কি, ফ্যামিলি প্ল্যানিং এর লক্ষ্য কি, বলবেন যে রিপ্রোডাক্টিভ এজ ওমেন কে ফ্যামিলি প্ল্যানিং লক্ষ্য করে, এবং ম্যারিড ওমেন এবং অ্যাডোলেসেন্ট কে লক্ষ্য করে। এএনসি এর সাথে ফ্যামিলি প্ল্যানিং কিভাবে লিংক হয়, সেক্ষেত্রে বলবেন যে এএনসি এর সাথে ফ্যামিলি প্ল্যানিং এভাবে লিংক হয়, যেহেতু ফ্যামিলি প্ল্যানিং বার্থ স্পেসিং করে, অর্থাৎ আমরা জানি যে 2 বছরের আগে একটা বাচ্চা ডেলিভারি হওয়ার পর, বা একটা মায়ের একটা বাচ্চা হওয়ার পরে কম করে হলেও 2 বছর পরে আরেকটা বাচ্চা নিতে হবে, এবং পাশাপাশি হাই রিস্ক প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করে। এরপর আমরা জানবো যে পিএনসি থেকে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে পিএনসি এর ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলিং কেন গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে বলবেন শর্ট ইন্টারভাল প্রেগনেন্সিটাকে প্রতিরোধ করার জন্য পিএনসির ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলিং গুরুত্বপূর্ণ। ফ্যামিলি প্ল্যানিং কত ধরনের হয়, এই প্রশ্নটা খুব কমন বিষয়, বা এই প্রশ্নটা সবার ক্ষেত্রেই যদি ফ্যামিলি প্ল্যানিং প্রশ্ন করে এক্ষেত্রে 90% শিওর থাকেন আপনাকে এই প্রশ্নটা করবেই। যে ফ্যামিলি প্ল্যানিং এ সেক্ষেত্রে আপনি বলবেন ফ্যামিলি প্ল্যানিং এর দুইটা মেথড, টেম্পোরারি মেথড আর লং টার্ম মেথড, বা টেম্পোরারি মেথড আর হচ্ছে পার্মানেন্ট মেথড। এখন ন্যাচারাল মেথডটা চাইলে আপনারা আলাদা বলতে পারেন, আমার মনে হয় আলাদা না বলাই ভালো। আপনারা ডিরেক্ট বলবেন ফ্যামিলি প্ল্যানিং এর দুইটা মেথড, একটা হচ্ছে টেম্পোরারি মেথড আর একটা হচ্ছে পার্মানেন্ট মেথড। এর পরবর্তীতে যদি আপনাকে প্রশ্ন করে তখন বাকিগুলো ভেঙে ভেঙে আপনারা বলবেন। ফ্যামিলি প্ল্যানিং এর ন্যাচারাল মেথড কি কি আছে আমরা একটু আগে দেখলাম, রিদম মেথড, ল্যাকটেশন অ্যামনিয়ার মেথড, এবং হচ্ছে উইথড্রয়াল মেথড। এরপর আমরা দেখবো যে ফ্যামিলি প্ল্যানিং এর শর্ট টার্ম মেথড আমরা দেখলাম যে পিল আছে, কন্ডোম আছে, ইনজেক্টেবল আছে এবং আইইউসিডি আছে। আর ফ্যামিলি প্ল্যানিং এর লং টার্ম মেথড আমরা একটু আগে জানছি যে ছেলেদের ক্ষেত্রে ভ্যাসেক্টমি করা হয় আর মেয়েদের ক্ষেত্রে টিউবেক্টমি। ফ্যামিলি প্ল্যানিং এর ইমার্জেন্সি কন্ট্রাসেপশন কি, এটা খুব মানে খুবই 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 বলবো ইম্পর্টেন্ট বিষয়। যে ফ্যামিলি প্ল্যানিং এর ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হচ্ছে যে কয়টাস করার পর 72 ঘন্টার মধ্যে ইমার্জেন্সি একটা পিল যেটা খেতে হয়, অর্থাৎ যদি কেউ সতর্কতা না মানে অবলম্বন করে, যে সে কি করে আনপ্রোটেক্টেড সেক্স করে, সেক্ষেত্রে কয়টাস করার 72 ঘন্টার মধ্যে ইমার্জেন্সি একটা সে পিল খাবে, সেটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন, যাতে তার সে যাতে প্রেগনেন্ট না হয়, বা গর্ভনিরোধ কে রোধ করা। ফ্যামিলি প্ল্যানিং এর আপটেক বাড়াতে কি করা হয়, কাউন্সিলিং করা হয়, কমিউনিটি অ্যাওয়ারনেস দেওয়া হয়, এবং অ্যাভেলেবিলিটি অফ মেথড, এবং মেথড গুলো কি করা হয় সাপ্লাই দেওয়া হয়। যেমন সরকারি হসপিটাল গুলোতে কিন্তু অ্যাভেলেবল ওরাল পিল এবং কন্ডম সাপ্লাই আছে। এবং হচ্ছে যদি আরো আপনারা সবাই জানেন যে যদি কেউ টিবি বা ভ্যাসেক্টমি করে, সেক্ষেত্রে সরকার থেকে কিছু অ্যামাউন্টের অনেক ক্ষেত্রে টাকা দেওয়া হয়, আবার অনেক জায়গায় লুঙ্গি বা শাড়ি দেওয়া হয়। ফ্যামিলি প্ল্যানিং এর মেইন ব্যারিয়ার কি, মেইন ব্যারিয়ার হচ্ছে মানুষের
অ্যাওয়ারনেস, অর্থাৎ মানুষ সচেতন খুব কম। পাশাপাশি কিছু কালচার এবং রিলিজিয়াস বিলিফ আছে। এই জিনিসগুলো অবশ্যই আমাদের সমাজে এখনো আছে, এগুলা দূর হতে আরো অনেক সময় লাগবে। সে কালচার এবং রিলিজিয়াস বিলিফকে অনেকে মনে করে যে না, কোনো ধরনের পেরিয়ার ইউজ করা যাবে না, এটা আমাদের ধর্মে নাই বা হাদিসে নাই, আমরা কোনো ধরনের মেথড ইউজ করব না। এগুলাই হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এর পেরিয়ার। ফ্যামিলি প্ল্যানিং এর সার্ভিসটা আসলে কে প্রোভাইড করে? এই ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা প্রোভাইড করে কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং মিডওয়াইফ, এবং পাশাপাশি হসপিটালে যারা দায়িত্বরত থাকে তারাও ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটাকে প্রোভাইড করে। এরপর আমরা জানবো মেথড এবং টেকনিক থেকে কিছু প্রশ্ন করা হয়, যেগুলো পিল কিভাবে কাজ করে। আপনাকে বলা হলো যে পিলটা আসলে কিভাবে করে। আপনি পিল খাইলেন, এই পিলটা আপনার শরীরে কিভাবে কাজ করলো। আপনি পিল খাইলে কি আপনার বাচ্চা হবে না? সেক্ষেত্রে আপনি বলবেন যে পিল ওভুলেশনকে ব্লক করতে সাহায্য করে বা ওভুলেশনকে ব্লক করে। এরপর জিজ্ঞেস করতে পারে কন্ডম কিভাবে কাজ করে। আপনারা বলবেন স্পাম এন্ট্রি ব্লক, অর্থাৎ যদি কেউ কন্ডম ইউজ করে সেক্ষেত্রে তো স্পাম ভিতর প্রবেশ করবে না, সেক্ষেত্রে স্পাম এন্ট্রিটাকে ব্লক করে। আইইউসিডি কিভাবে কাজ করে? ইউটেরাসের যে স্পাম মুভমেন্টটা আছে সেই স্পাম মুভমেন্টটাকে ব্লক করে দেওয়া হয় এবং ইমপ্লামেন্টেশনকে প্রিভেন্ট করা হয়। ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ কি? ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ মূলত হরমোনাল ইনজেকশন। এটা 2 মাস অথবা 3 মাসে একবারই নেওয়া হয় এবং এটা গর্ভনিরোধী হিসেবে কাজ করে। টিউবার লাইগেশন আমরা একটু আগে জানছি যে পার্মানেন্ট ফিমেল স্টেরিলাইজেশন বা টিউবার লাইগেশন বা টিউবেক্টমি, যেটা ফ্যালোপিয়ান টিউবটাকে কি করে কেটে দেওয়া হয় এবং ফ্যালোপিয়ান টিউবের রাস্তা পুরোটাই বন্ধ থাকে। ভ্যাসেক্টমি কি? ভ্যাসেক্টমির ক্ষেত্রে ভাঁজ ডিফারেন্সটা কি করা হয়? ছেলেদের ক্ষেত্রে ভাঁজ ডিফারেন্সটা কেটে ফেলা হয় এবং ভাঁজ ডিফারেন্স বন্ধ হয়ে যায়। রিদম মেথড আসলে কিভাবে কাজ করা হয়? ওভুলেশন পিরিয়ডটাকে ইন্টারকোর্সের ক্ষেত্রে এড়ায়, অর্থাৎ রিদম মেথড গুলোতে কি করা হয়, যখন আমাদের ওভুলেশন পিরিয়ড হয় এই ওভুলেশন পিরিয়ড গুলোতে আমরা কি করব? ইন্টারকোর্স করব না। এটাই হচ্ছে রিদম মেথড। আর হচ্ছে ল্যাকটেশন অ্যামিউনেটেড মেথড থেকে, যেখানে একজন মা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবে, ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে সেটা তার টেম্পোরারি কন্ট্রাসেপশন হিসেবে কাজ করবে। আর উইথড্রয়াল মেথড যে কিভাবে কাজ করে, যে সে হাজবেন্ড বা ওয়াইফ কি করবে? সেক্সুয়াল ইন্টারকোর্স করবে, কিন্তু সেটা ইজাকুলেশন করবে বাইরে, ভ্যাজাইনাতে না করে ইজাকুলেশনটা কি করবে? বাইরে করবে। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল সেক্স করার 72 ঘন্টার মধ্যেই খেতে হয়। কন্ডম মেল এবং ফিমেল কেমন হয় যদি আপনাকে জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আপনার বলবেন মেল কন্ডমটা ল্যাটেক্স শীতের হয়, আর হচ্ছে ফিমেলটা হচ্ছে পলিইউরেথিন শীতের হয়। আর আইইউসিডি কোন ধরনের পাওয়া যায়? আইইউসিডি কপার টি এবং হরমোনাল আইইউসিডি হিসেবে পাওয়া যায়। পিল কোন ধরনের আছে? পিল হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কম্বাইন্ড ওরাল পিল, যেখানে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুইটাই থাকবে, আর আরেকটা থাকবে শুধুমাত্র যেখানে প্রজেস্টেরন অনলি পিল আছে। ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ কতদিনে কাজ করে? এর ক্ষেত্রে 8 থেকে 12 সপ্তাহ বা 2 থেকে 3 মাসে কাজ করে। স্টেরিলাইজেশন সেফটি, যদি আপনাকে স্টেরিলাইজেশন থেকে কোশ্চেন করা হয়, সেক্ষেত্রে স্টেরিলাইজেশন সেফটি থেকে কিন্তু প্রশ্ন করার পসিবিলিটি অনেক বেশি থাকে। সেক্ষেত্রে শুক্লা আপনারা বলবেন বিশ্বাস কিছু স্টেরিলাইজেশন মনে সেফটি হয় হচ্ছে এটা বলবে। সেফ অর্থাৎ নিরাপদ, এটা সেফ, পার্মানেন্ট, মাইনর, সার্জিক্যাল প্রসিডিউর। জি বলেন। শুক্লা বিশ্বাস কিছু বলবে। জি, জি বলেন। আপু, আমি বলতে চাইছিলাম আপনি যে এমার্জেন্সি পিলের কথাটা বলছেন যে 72 ঘন্টা ভিতরে ওটা হচ্ছে করতে হবে, কিন্তু আমাদের তো মনে মানে আমি কতটুকু সঠিক জানি না, মানে এমার্জেন্সি পিলটা তো আমরা হচ্ছে এখন 120 ঘন্টাও বলি, মানে 5 দিন। না, এটা আপনি দেখবেন আপনি সব জায়গায় কিন্তু 72 ঘন্টায় বলা আছে। কিন্তু ওরাল হচ্ছে পিল আমি ওই। আপু, আমি জি। একটা অর্গানাইজেশনে আছি তো, ওখানে হচ্ছে ওদের গাইডলাইনে আছে, বা আমরা এখন যেটা সাপ্লাই দিচ্ছি, আমি ফ্যামিলি প্ল্যানিং নিয়েই কাজ করতেছি, তো হচ্ছে ওটা আমরা 5 দিনের মধ্যেও দেই, এটা আর কি। আচ্ছা, 5 দিনের মধ্যে? এটা তো আসলে ইন্টারন্যাশনাল গাইডলাইন বেটার হচ্ছে অনুসারে বেটার কিন্তু বেটার হচ্ছে 72 ঘন্টা, কিন্তু 5 দিনের মধ্যেও আমরা দিতে পারি। হ্যাঁ দেন, ঠিক আছে, কিন্তু আসলে ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুসারে কিন্তু 5 দিন কি এখনো হয়েছে? 120 ঘন্টা কি হয়েছে আসলে? বলেন। আমরা হ্যাঁ, হচ্ছে এটা দিচ্ছি, হইতে বা আমাদের হইতে হ্যাঁ মেডিসিনটা হইতে হ্যাঁ ওখানে ওখানে দেয়া হইতে আছে পারে যে মানে। আমাদের
হইতে পারে যেহেতু আমাদের প্রফেশনের সব সময় সবকিছু আপ টু ডেট, কিন্তু হ্যাঁ এখন হ্যাঁ আপু। পর্যন্ত আমি বই বই টই এগুলা ঘেটে যতটুকু পাইছি বা পিলের গায়েও লেখা আছে কিন্তু 72 ঘন্টার মধ্যে ইউজ করাটা ভালো, বা 72 ঘন্টার মধ্যে আপু ইউজ তাহলে করে মানে সবাই আর আমার কি। কোশ্চেনটা হচ্ছে এরকম যে আপনি আমাদের এটাই যদি বলবেন, এরকম প্রশ্ন করে তাহলে কি আমরা 72 ঘন্টা বলবো নাকি? আপনারা 72 ঘন্টাই বলবেন, দরকার নাই, যেহেতু এখনো এটা সর্বজন স্বীকৃত এভাবে হয়নি বা সবাই জানে না। সুতরাং যেটা আপডেট হচ্ছে হোক, আগে এটা বলার দরকার নেই, আপনি 72 ঘন্টাই বলবেন। ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা 31 নাম্বার প্রশ্নে ছিলাম যে টেম্পোরারি মেথড ভার্সেস পার্মানেন্ট মেথড এর পার্থক্য। সেক্ষেত্রে টেম্পোরারি মেথড হচ্ছে রিভার্সেবল আর পার্মানেন্ট মেথড হচ্ছে ইরিভার্সেবল। অর্থাৎ টেম্পোরারি মেথড আমি যখন খুশি তখন এটা আমি ইউজ করতে পারি বা এটা খেতে পারি বা এটা বন্ধ করতে পারি, কিন্তু পার্মানেন্ট মেথড একবার এটা ইউজ করলে এটা আর চাইলে আমি পরিবর্তন করতে পারবো না। যে আমার মন চাইলো আমি এখন বাচ্চা নিব, সেক্ষেত্রে আমি টেম্পোরারি মেথড ইউজ করলাম। আমার মন, এখন আমি মনে করতেছি যে আমি এখন পার্মানেন্ট মেথড ইউজ করার পর আমি এখন মনে করতেছি 2-3 বছর পরে যে আমার এখন একটা বাচ্চা নেওয়া উচিত ছিল, সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। এটাই হচ্ছে ইরিভার্সিবল। আর হরমোনাল মেথডে কি কি থাকে সেটা আমরা জানি, যে পিল, ইনজেক্টেবল এবং হচ্ছে ইমপ্ল্যান্ট গুলো, এই তিনটা হচ্ছে হরমোনাল মেথড। বেরিয়ার মেথড জানি আমরা, এটা বলতে হবে না। ন্যাচারাল মেথড যেটা শর্ট টার্ম এবং এক্ষেত্রে রিকোয়ার অ্যাকুরেট সাইকেল ট্র্যাকিং। অর্থাৎ ন্যাচারাল মেথডটা শুধুমাত্র, যেমন ন্যাচারাল মেথডের মধ্যে ব্রেস্ট ফিডিং আছে। এরপর হচ্ছে ন্যাচারাল মেথড, অর্থাৎ মূলত বলা হয়েছে যে ন্যাচারাল মেথডটা খুবই স্বল্প সময়ের জন্য ব্যবহার করা হয় এবং এটা সাইকেল ট্র্যাকিংটাকে ব্রেক করার জন্য। অর্থাৎ আমরা যখন মনে করতেছি যে না, স্বল্প সময়ের জন্য আমি, কিছু সময়ের জন্য আমি এই মেথডটা ইউজ করতেছি, বা হুট করে একটা মানে ইন্টারকোর্স হয়ে গেল, সেক্ষেত্রে আমরা ন্যাচারাল মেথডটা কাজ করবে খুবই স্বল্প সময়ের জন্য। কিন্তু আমি যদি মনে করি যে এটা আমি দীর্ঘদিন যাবত ইউজ করব, সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। এরপর আমরা দেখবো কাউন্সিলিং এবং এডুকেশন থেকে কিছু কোশ্চেন, যে ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে কাউন্সিলিং কেন গুরুত্বপূর্ণ। যেহেতু ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলিং অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে এখনো সামাজিক বলেন বা ওইভাবে কিন্তু মানুষজন এখনো আপডেট হয়নি যে তারা মানে সবকিছু খুব সহজেই মেনে নিবে। সুতরাং ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে কাউন্সিলিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু মেথডটাকে সিলেকশন করা, অর্থাৎ আমি কোন মেথডটা ইউজ করব, এটা হচ্ছে 1 নম্বর বিষয়, যে আমাকে প্রপার মেথডটা সিলেকশন করতে হবে। পাশাপাশি আমার অ্যাওয়ারনেসটাকে বৃদ্ধি করতে হবে। এই দুইটা বিষয় আপনারা বলার চেষ্টা করবেন ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে কাউন্সিলিং কেন গুরুত্বপূর্ণ, কারণ প্রপার মেথড সিলেকশনের জন্য এবং অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য। কারণ আমরা অনেকেই জানি না যে আমি আসলে কোন মেথড ইউজ করবো, আমার কোন মেথডটা আমার সুইটেবল, আমি 2 বছর বা 3 বছর পরে বাচ্চা নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কোন মেথড ইউজ করব। কাউন্সিলিং এ কি কি বিষয় আলোচনা করা হয় মেথড সম্পর্কে, পাশাপাশি এটার যে সাইড ইফেক্ট গুলো থাকে, যেমন পিল খেলে অনেক সময় অনেকে মোটা হওয়ার চান্স থাকে, মাথা ঘুরে, অনেকের মুখে ব্রণ বের হয়, এই সাইড ইফেক্ট গুলো একটু বলে দেওয়া। পাশাপাশি এটার বেনিফিট গুলো কি আছে এবং তাদেরকে বলতে হবে, যেমন IUCD যদি কেউ ইউজ করে সেক্ষেত্রে এগুলোতে ফলো আপে একটু থাকতে হয়, এই বিষয়গুলো একটু জানাইতে হয়। আর মেল ইনভলভমেন্ট কি, যে হাজবেন্ড যারা আছে, বেশিরভাগ আমাদের দেশে কিন্তু মেথড গুলো সব মহিলারা ইউজ করে, ছেলেরা খুব কম মেথড ইউজ করে। সেক্ষেত্রে যারা পুরুষ আছে বা স্বামী যারা আছে, তাদেরকে অবশ্যই কিছু রেসপন্সিবিলিটি এবং কমপ্লেন্স বৃদ্ধি করতে হয়। কালচারাল বিলিফ কিভাবে অ্যাড্রেস করা হয়। কালচারাল বিলিফ বলতে আমরা সবাই জানি যে আমাদের সমাজের যে কিছু ধর্মীয় বা সামাজিক যে বিলিফ গুলো, পাশাপাশি মানে রিলিজিয়াস বিলিফ, কালচারাল বিলিফ খুবই খুবই আমাদের সমাজের এক, মানে কি বলবো, একটা বার্ডেন ইস্যু। যে সেক্ষেত্রে আমরা কিছু কমিউনিটি অ্যাওয়ারনেস দিতে পারি এবং রেসপেক্টফুল কিছু ডিসকাশন বা আলোচনার মাধ্যমে আমরা আহ করতে পারি, যাতে আমাদের কি হয়, জনসংখ্যা নিয়ন্ত্রণ হয়। অ্যাডোলেসেন্টের জন্য ফ্যামিলি প্ল্যানিং এডুকেশন কেন জরুরি। যেহেতু অনেক ক্ষেত্রেই আমাদের দেশে বলেন বা পার্শ্ববর্তী দেশ বলেন, আমাদের দেশেই বলবো আমি, সবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে মেয়েদের বিয়ে 18 বছরের আগে বা 14 বছর 15 বছর বিয়ে হয়। সেক্ষেত্রে তাড়াতাড়ি বিয়ে হলে কিন্তু তাড়াতাড়ি বাচ্চা হওয়ার পসিবিলিটি থাকে। এর জন্য আর্লি প্রেগনেন্সি প্রিভেনশন করার ক্ষেত্রে এবং রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে অ্যাডোলেসেন্টের জন্য ফ্যামিলি প্ল্যানিং এডুকেশন গুরুত্বপূর্ণ।
সাইড ইফেক্টের জন্য ক্লায়েন্ট কাউন্সিলিং কেন গুরুত্বপূর্ণ? কারণ কন্টিনিউটি এন্ড কমপ্লেন্স নিশ্চিত করার ক্ষেত্রে। পোস্টপার্টাম কন্ট্রাসেপশন কোন সময় শুরু করা হয়? পোস্টপার্টাম কন্ট্রাসেপশন বাচ্চা ডেলিভারি অর্থাৎ উইক পোস্ট ডেলিভারি অর্থাৎ বাচ্চা ডেলিভারির 42 দিন পরে শুরু করা হয়, এবং পাশাপাশি মা যদি ব্রেস্ট ফিডিং কনসিডার করে সেক্ষেত্রে পোস্টপার্টাম কন্ট্রাসেপশন শুরু করা হয়। ইমার্জেন্সি কন্ট্রাসেপশন কাউন্সিলিং কি দেওয়া হয়? অর্থাৎ ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ কাউন্সিলিং দেওয়া হয়, সময়টাকে বলা হয়, এটার ইফেক্টিভ কতটুকু হবে এবং সাইড ইফেক্ট সম্পর্কে। কমিউনিটি অ্যাওয়ারনেস কিভাবে করা হয়? এটা বিভিন্ন এডুকেশনের মাধ্যমে, হেলথ এডুকেশনের মাধ্যমে করা যায়, বিভিন্ন আউটরিচ প্রোগ্রাম অর্থাৎ বিভিন্ন কমিউনিটি বা গ্রামে গিয়ে আমরা আউটরিচ প্রোগ্রাম করতে পারি। তারপর লিফলেট বিতরণের মাধ্যমে আবার কোনো জায়গায় যেমন আগে বায়োস্কোপ বা গ্রামের কিছু কিছু ধরেন একটা গ্রামের কিছু মহিলাকে নিয়ে একটা ডিসকাশন করে আমরা এগুলা হচ্ছে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে পারি। মেল পার্টনার কাউন্সিলিং কিভাবে করা হয়? সেক্ষেত্রে তাদেরকে বেনিফিট সম্পর্কে জানাতে হবে, মেথড সিলেকশন সম্পর্কে জানাতে হবে, বলতে হবে, এবং তাদের যে দায় দায়িত্ব আছে সেই জিনিসগুলো তাদেরকে জানাইতে হবে বা বুঝাইতে হবে। কাউন্সিলিং মেথড কি কি থাকে? সেক্ষেত্রে 1 to 1 অর্থাৎ আমার কাছে একজন আসলে আমি শুধুমাত্র তাকেই বললাম, অর্থাৎ মুখোমুখি, অর্থাৎ একজন একজন শুধুমাত্র একজনকে বললাম। আবার হতে পারে গ্রুপ অনেকগুলো লোকজনকে নিয়ে আমি বললাম, বিভিন্ন মাস মিডিয়া ফেসবুক বলেন এগুলোর মাধ্যমে আমি প্রচার করলাম, অথবা কমিউনিটিতে কিছু সেশন দেওয়ার মাধ্যমে আমি কাউন্সিলিং মেথড গুলো দিয়ে দিব বা দেওয়া হয় আর কি। অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ হেলথ, আসলে যেহেতু আমি একটু আগে বললাম যে আমাদের সমাজে অ্যাডোলেসেন্ট এজে কিন্তু আসলে বেশি বিয়ে হয়, সুতরাং তারা কন্ট্রাসেপশন সম্পর্কে খুব কম জানে। এক্ষেত্রে তাদেরকে কন্ট্রাসেপশন সম্পর্কে জানানো, প্রেগনেন্সি সম্পর্কে জানানো এবং মিনিস্ট্রেশন সম্পর্কে জানানো হয়। এই জন্য অ্যাডোলেসেন্টের রিপ্রোডাক্টিভ হেলথে আসলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় ভূমিকা পালন করে। কাউন্সিলিং এর প্রাইভেসি কেন গুরুত্বপূর্ণ? কনফিডেন্সিয়ালিটি এবং ট্রাস্ট ইনশিওর করতে হয়, যে আমি একজন আমার কাছে একটা কনফিডেন্সিয়াল কথা বললো, আমি সেটা অন্য কাউকে বললাম, বা তার ফ্যামিলির লোক কেউ আসলো, বা তার আত্মীয় স্বজন কেউ আসলো, বা আমার পরিচিত, আমি তাদের সাথে শেয়ার করলাম। এটা কখনোই করা উচিত না, যেহেতু সে আমাকে বিশ্বাস করে একটা কথা বললো, অর্থাৎ সেই ট্রাস্টের জায়গাগুলো রাখতে হয়। কাউন্সিলিং এর ডকুমেন্টেশন অবশ্যই গুরুত্বপূর্ণ, যেহেতু সে ফলো আপে আসবে, এবং প্রোগ্রাম মনিটরিং এর ক্ষেত্রে অবশ্যই কাউন্সিলিং এর ডকুমেন্টেশন জরুরি। ইফেক্টিভ কাউন্সিলিং এর যে পয়েন্ট গুলো, অর্থাৎ সেক্ষেত্রে এটা ক্লিয়ার হতে হবে, অর্থাৎ আমি যেটা বলতেছি সেটা যেন সে বুঝতে পারে, সেটা যেন খুবই সিম্পল হয়, এবং সেটা যেন অবশ্যই কালচারালি সেন্সিটিভ হয়, এবং সেটা আমি যে তথ্যটা দিলাম সেটা যাতে সঠিক হয়। আর আমরা এখন দেখবো যে সেফটি মনিটরিং এবং সাইড ইফেক্ট, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং এর নিরাপত্তা কতটুকু, এটা মনিটরিং আমরা কিভাবে করতেছি, এবং পাশাপাশি এটার সাইড ইফেক্ট গুলো কি কি। অর্থাৎ পিলের কমন সাইড ইফেক্ট যেটা হয়, বমি বমি ভাব হয়, তারপরে মাথা ব্যথা হয়, ওজন কম বেশি হতে পারে, ওজন বেড়েও যেতে পারে, কারো কারো ক্ষেত্রে কমে যায়, আবার কারো কারো ক্ষেত্রে ইরেগুলার ব্লিডিংও হয়। আর কন্ডোমের যে সাইড ইফেক্ট সেটা হচ্ছে শুধুমাত্র অ্যালার্জিক রিয়াকশন হয়। আর আইইউসিডি এর সাইড ইফেক্টের ক্ষেত্রে স্পট ব্লিডিং যেটা হয়, মাঝে মাঝে পেটে হালকা কামড় দেয় বা ক্র্যাম্পিং হয়, আর রিয়ালি খুব কম হচ্ছে ইনফেকশন হয়। ইনজেক্টেবল কন্ট্রাসেপশনের যদি আমি সাইড ইফেক্ট বলি, সেক্ষেত্রে মিনিস্ট্রেশন বা ইরেগুলার ব্লিডিংটা ইরেগুলার হয়, ওজন বেড়ে যায়, এবং তার কি থাকে, ডিলে ফার্টালিটি রিটার্ন হওয়ার একটা চান্স থাকে। আর স্টেরিলাইজেশনের সাইড ইফেক্ট, এটার মাইনর সার্জিক্যাল রিস্ক থাকে, এবং পার্মানেন্ট ইনফার্টিলিটি, অর্থাৎ সে চাইলেও আর কখনো বাচ্চা নিতে পারবে না। বেরিয়ার মেথড আসলে কিভাবে সেফ, এই প্রশ্নটা যদি বলে আপনাকে, সেক্ষেত্রে বলবেন এটা ইনফেকশন প্রিভেনশন করে, এবং এটা রিভার্সেবল, অর্থাৎ আমি চাইলে যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারি। হরমোনাল মেথডের সেফটি, যেটা জেনারেলি সেফ, মাইনর সাইড ইফেক্ট এবং কন্ট্রাইন্ডিকেশন কনসিডার। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের যে সেফটিটা, সেটা হচ্ছে এটা শর্ট টার্মের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা নিরাপদ, এবং নট ফর রেগুলার কন্ট্রাসেপশন, এটা ক্ষেত্রে রেগুলার কন্ট্রাসেপশনের ইউজ করা দরকার পড়ে না, যেহেতু আমরা কি বললাম যে কয়টা সেল পরে আমরা এই জিনিসটা বেশি ইউজ করি, বেশি কয়টা সেল পরে আমরা এই মেথডটা ইউজ করি।
ফলো আপ ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে কেন জরুরি? যেহেতু ফলো আপ আমরা বারবার এই কথাটা বলতেছি, তাহলে এটা কেন জরুরি? সেক্ষেত্রে সাইড ইফেক্ট কি, তার কি ধরনের সাইড ইফেক্ট হচ্ছে সেটা চেক করার জন্য মেথড অফ কমপ্লেক্স, অর্থাৎ সে যে মেথডটা ইউজ করতেছে তার কোনো সমস্যা আছে কিনা এবং সে এই মেথডটা কি কন্টিনিউ করতে চায় কিনা, এই বিষয়গুলো জানার জন্য আসলে ফলো আপটা জরুরি। কন্ট্রাসেপ্টিভ এর ফেইলিওর রেট যদি আমি বলি, সেক্ষেত্রে মেথড অনুযায়ী বলা হয়, সেক্ষেত্রে পিলের ক্ষেত্রে 9% ফেইলিওর রেট, কন্ডোমের ক্ষেত্রে 18% এবং আইইউসিডির ক্ষেত্রে <1%। মেথড সুইং কেন গুরুত্বপূর্ণ? মেথড সুইং বলা হয়েছে যেহেতু, মেথড সুইং মানে কি, কে একজন বলেন দেখি? মেথড সুইং, মালিহা একটু বলেন দেখি, মেথড সুইং বলতে কি বোঝেন? আপু মেথড সুইং বলতে মেথড বোঝায় যে সুইংটা হচ্ছে আপু, মেথডের যে মেথডটা ইউজ করতেছে উনি চাইলে ওই মেথডটা হচ্ছে কি মানে চেঞ্জ করে অন্য মেথড নিতে পারবে, মানে যে মেথড ইউজ করতেছে সেটা চেঞ্জ করে অন্য মেথড, কারণ ওই মেথডে অনেক সময় সাইড ইফেক্ট থাকতে পারে, এটা তার বডির সাথে শুট নাও করতে পারে, সেক্ষেত্রে হ্যাঁ, সে চাইলে যখন খুশি চেঞ্জ করতে পারে, তার শরীরে যদি এটা স্যুট আর না কি করে সে পরিবর্তন চাইলে করা, মেথড এটা পরিবর্তন চেঞ্জ করা করতে কিনা পারে এবং এটা তার, হ্যাঁ, এটা তার ব্যক্তিগত মানে কি বলবো, স্বাধীনতা বলতে পারি আমরা। জি। কন্ট্রাসেপ্টিভ কাউন্সিলিং এর রেকর্ড কেন? হ্যাঁ, ঠিক আছে, ধরতে পারছেন? আচ্ছা, আমরা শুরু করি, হ্যাঁ। হুম। আচ্ছা, এরপর আমরা দেখবো যে হাই রিস্ক ওমেন এর কন্ট্রাসেপশন কিভাবে সিলেক্ট করা হয়। যারা হাই রিস্ক মহিলা, তাদের ক্ষেত্রে কি ধরনের আসলে কন্ট্রাসেপশন কিভাবে সিলেক্ট করা হয়, সেক্ষেত্রে তাদের মেডিকেল হিস্ট্রি নেওয়া হয়, তাদের রিস্ক ফ্যাক্টর গুলো সম্পর্কে জানা হয় এবং তাদের মেথড সুইটেবিলিটি, অর্থাৎ তার শরীরে কোন মেথডটা শুট করবে সেই বিষয়গুলো জেনে তারকে আসলে মেথড সিলেকশন করা হয়। হরমোনাল কন্ট্রাসেপটিভ কন্ট্রা ইন্ডিকেশন গুলো কি কি? সেক্ষেত্রে থ্রোম্বোএমবোলিজম হয়, লিভার ডিজিজ হওয়ার চান্স থাকে এবং আনকন্ট্রোল হাইপারটেনশন পসিবিলিটি থাকে। আর ফ্যামিলি প্ল্যানিং এর সেফটি টিপস কি কি? সেক্ষেত্রে কারেক্ট ইউজ, অর্থাৎ সঠিকভাবে এটা ইউজ করতে হয়, ফলো আপে থাকতে হয়, হাইজিন মেনটেন করতে হয় এবং ইমার্জেন্সি প্ল্যান সম্পর্কে সচেতনতা থাকতে হবে বা জানতে হবে। এরপর আমরা জানবো যে ন্যাশনাল প্রোগ্রাম এবং পলিসি গুলো কি কি আছে। বাংলাদেশের ফ্যামিলি প্ল্যানিং এর প্রোগ্রাম কখন শুরু হয়? এক্ষেত্রে একটা নাম্বার ওয়ান প্রশ্ন, যে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামটা আসলে কখন শুরু করা হয় যদি বলে, সেক্ষেত্রে আমরা বলবেন 1971 সালে পরে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামটা শুরু করা হয়। প্রোগ্রামের গোল কি কি? পপুলেশন কন্ট্রোল করা, ম্যাটার্ন এবং চাইল্ড হেলথ প্রোটেকশন করা। 68, 69 এই দুইটা প্রশ্নের অ্যান্সার আমরা আগেও অনেকবার জানছি, মানে এই টাইপেরই প্রশ্নই আসলে আমরা জানছি একটু আগেই। এরপর না 70 দেখেন, ন্যাশনাল সেফ মাদারহুড এবং ফ্যামিলি প্ল্যানিং কিভাবে লিঙ্ক? এটা যদি আপনাকে বলে, এটা কিন্তু বলার চান্স অনেক বেশি থাকে। সেক্ষেত্রে বলবেন যে এক্ষেত্রে অ্যান্টিনেটাল কেয়ার, পোস্টন্যাটাল কেয়ার এবং ম্যাটারনাল এবং নিউনেটাল মর্টালিটি রিডাকশন, এইভাবেই ন্যাশনাল সেফ মাদারহুড ফ্যামিলি প্ল্যানিং লিঙ্ক। এই মূলত এই চারটা বিষয়, অর্থাৎ এএনসি, পিএনসি এবং ম্যাটারনাল এবং নিউনেটাল মর্টালিটি রিডাকশন। এবং আমরা দেখবো যে এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোলের যে 3 নাম্বার যেটা, সেটা এবং সেটা ফ্যামিলি প্ল্যানিং সাথে কিভাবে সম্পর্কিত? সেক্ষেত্রে কিভাবে সম্পর্কিত? 3 নাম্বার গোলে ম্যাটারনাল এবং নিউনেটাল হেলথ কে উন্নত করা এবং মর্টালিটি কমানো, এই এই বিষয়টা কিন্তু এসডিজি 3 নাম্বার গোলে উল্লেখ আছে। ফ্যামিলি প্ল্যানিং এর অ্যাওয়ারনেস কিভাবে কমিউনিটি লেভেলে বৃদ্ধি করা হয়? সেক্ষেত্রে বলা হয়েছে কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি, যে বিভিন্ন যে ম্যাটেরিয়াল গুলো আছে বা সেশন, ডোর টু ডোর ভিজিট, অর্থাৎ মানুষের বাড়ি বাড়ি বা দরজায় দরজায় গিয়ে আমরা এই সার্ভিস গুলো বা প্রোভাইড করি, বা এই অ্যাওয়ারনেস গুলো যদি আমরা বৃদ্ধি করতে পারি কমিউনিটি লেভেলে, তাহলে ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ারনেস আরো জোরদার, অর্থাৎ মানুষের দরজায় দরজায় বলতে কিন্তু একবারে দরজায় দরজায় দেখে আমরা নক করে করে করবো তা কিন্তু না, আসলে বলা হয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে যেন এই তথ্যটা যায়, সেই বিষয় এবং এই সেশন গুলো দিতে হবে এবং যথেষ্ট পরিমাণ ম্যাটেরিয়াল গুলো থাকতে হবে। মেল স্টেরিলাইজেশন অ্যাকসেপ্টেন্স কম কেন? অর্থাৎ আমাদের দেশে ছেলেরা কম মেথড
ইউজ করে কেন, বা স্টেরিলাইজেশন অ্যাকসেপ্টেন্স কম কেন? কালচারাল কিছু বিলিফ, সামাজিক কিছু বিলিফ থাকে, ভয় থাকে, এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে সচেতনতার অভাব। ফ্যামিলি প্ল্যানিং এর রিপোর্টিং সিস্টেম কিভাবে চলে? মান্থলি সার্ভিস রিপোর্টিং চলে, মেথড আপটেকের উপর চলে, এবং ফলো আপ ডাটা, এই তিনটা বিষয় নিয়ে ফ্যামিলি প্ল্যানিং এর রিপোর্টিং সিস্টেমটা চলে। পলিসি লেভেল চ্যালেঞ্জ ফ্যামিলি প্ল্যানিং এর কি কি আছে? সেক্ষেত্রে রিসোর্স লিমিটেশন, স্টাফ শর্টেজ, এবং কালচারাল ব্যারিয়ার। অর্থাৎ আমার যে পরিমাণে লোক বা জনবল দরকার কাউন্সিলিং করার জন্য, বা এই যে ডোর টু ডোর গিয়ে আমার অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য যে পরিমাণে আমরা লোক দরকার সে পরিমাণে স্টাফ নাই। এরপর যে পরিমাণে রিসোর্স দরকার সে পরিমাণে নাই, এটা কি খুবই খুবই কম আছে। পাশাপাশি কিছু কালচারাল বিলুপ্ত অবশ্যই আছে। এখন আপনাকে কিছু সিনারিও বেসড কিছু প্রশ্ন করতে পারে বা জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে আপনারা এখানে আমরা একটু কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে আপনাকে যদি বলে ম্যারিড কাপলের কন্ট্রাসেপটিভ মেথড কিভাবে সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনার বলবেন যে সে যেভাবে চাচ্ছে তার প্রয়োজন অনুসারে আমরা সিলেক্ট করব। তার কোনো আগে থেকে কোনো ডিজিজ আছে কিনা সেটা জানবো, এবং সে কি চাচ্ছে তার প্রিফারেন্স অনুযায়ী আমরা সেটা সিলেক্ট করার চেষ্টা করব। আর হাই রিস্ক প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে কে কোন মেথড আপনি রিকমেন্ড করবেন, সেক্ষেত্রে আপনি বলবেন নন হরমোনাল মেথড, অথবা বেরিয়ার মেথড, অথবা লং অ্যাক্টিং রিভার্সেবল কন্ট্রাসেপশন। সেক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে আবার লং অ্যাক্টিং দেওয়া যাবে না। যে কারো হয়তো বিয়ে হয়েছে 30 বছরের পরে, সেক্ষেত্রে কি তাকে আমরা কি ডিরেক্ট লং অ্যাক্টিং রিভার্সেবল মেথড দিব? তা কিন্তু দেওয়া যাবে না। আর ল্যাকটেশন মাদারদের ক্ষেত্রে আমরা কোন কোন মেথড বলবো? ল্যাকটেশন অ্যামিনিয়েটেড মেথড বলতে পারি, বেরিয়ার মেথড বলতে পারি, এবং প্রজেস্টেরন অনলি যে পিলগুলো আছে সেগুলো আমরা তাদেরকে এই মেথড গুলো ইউজ করতে আমরা অ্যাডভাইস করতে পারি। পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপশন কিভাবে দেওয়া হয়? এক্ষেত্রে এটা ইমিডিয়েট। পোস্ট অ্যাবর্শন পিলের ক্ষেত্রে দেওয়া হয় আইইউসিডি এবং কাউন্সিলিং ক্ষেত্রে। টিনেজ মাদারের জন্য কন্ট্রাসেপটিভ কাউন্সিলিং কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনি বলতে পারেন এটা সিম্পল থাকবে, কনফিডেন্সিয়াল থাকবে, সাপোর্টিভ থাকবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট থাকবে। ক্লায়েন্ট রিফিউজাল হলে কিভাবে এটা হ্যান্ডেল করবেন? সেক্ষেত্রে অবশ্যই বলবেন পেশেন্টের চয়েসটাকে আমরা কি করবো? রেসপেক্ট করব, তাকে যথেষ্ট পরিমাণে তথ্যগুলো দিব, এবং বলবো যে পরবর্তীতে আপনি আবার ফলো আপে আসেন। সাইড ইফেক্ট হলে ক্লায়েন্টকে কিভাবে কাউন্সিলিং করবেন? সেক্ষেত্রে পেশেন্টকে আগে আশ্বস্ত করবেন, শান্ত করবেন, তাকে অল্টারনেটিভ মেথড সম্পর্কে বলবেন, এবং তাকে ফলো আপে আসতে বলবেন। আর কন্ট্রাসেপটিভ যদি ফেলিওর হয় সেক্ষেত্রে আপনি একজন মিডওয়াইফ হিসেবে কিভাবে কাজ করবেন? সেক্ষেত্রে তাকে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন নিতে বলবেন, কাউন্সিলিং করতে বলবেন, এবং মেথডটাকে রিভিউ করতে বলতে পারেন। আমাদের কমিউনিটিতে কিন্তু মিসকনসেপশন অনেক কিছুই আছে, সেগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি? এডুকেশনের মাধ্যমে, ডেমনস্ট্রেশন মধ্যে সরাসরি মাধ্যমে, অথবা তার সাথে ডায়লগের মাধ্যমে। অর্থাৎ তাকে তাকে ওয়ান টু ওয়ান, যেটা আমরা বললাম যে শুধুমাত্র আমরা একজনকেই বলবো। জেন্ডার সেন্সিটিভিটি কেন গুরুত্বপূর্ণ? যেহেতু মেল এবং ফিমেল পার্টিসিপেশন দুইজনই ফ্যামিলি প্ল্যানিং এ সম্পৃক্ত, সুতরাং মেল এবং ফিমেল পার্টিসিপেশন থাকবে, এবং তাদের সেক্ষেত্রে জেন্ডার সেন্সিটিভিটি থাকবে, এবং কালচারাল রেসপেক্টও পাশাপাশি অবশ্যই থাকতে হবে। কন্ট্রাসেপটিভ কমপ্লেন্স এর মনিটরিং কিভাবে করা হয়? হোম ভিজিটের মাধ্যমে করা হয়, ফলো আপের মাধ্যমে করা হয়, এবং রেকর্ড কিপিং এর মাধ্যমে করা হয়। কাউন্সিলিং সেশনের ডিউরেশন কতক্ষণ থাকে? 10 থেকে 20 মিনিট অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ সব বেশিরভাগ ক্ষেত্রে 10 থেকে 20 মিনিটই কাউন্সিলিং এর টাইম থাকে। কাপল মেথডের ক্ষেত্রে যদি ইউজ ট্র্যাকিং বলা হয় সেক্ষেত্রে কি করবেন? সার্ভিস রেজিস্টার লিখে রাখবে, এবং ফলো আপ কার্ড, অর্থাৎ একটা কার্ড দিবেন যে আপনি কতদিন পর পরে ফলো আপে আসতেছেন। মেথড অ্যাভেলেবিলিটি চেক কিভাবে করবেন? সেক্ষেত্রে ক্লিনিকের স্টক রেজিস্টার আমরা দেখতে পারি, সাপ্লাই চেইন মনিটরিং, অর্থাৎ আমাদের যে স্টক রেজিস্টার খাতা থাকে বা চেইন মনিটরিং এর যে বিষয়গুলো থাকে সেখানে দেখে আমরা মেথড অ্যাভেলেবল আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। আর ফ্যামিলি প্ল্যানিং এর সার্ভিস ডেলিভারি পয়েন্ট কোথায় থাকে? এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে, যেটা এর আগে আমরা বললাম কমিউনিটি ক্লিনিকে থাকে, হসপিটালে থাকে, বিভিন্ন আউটরিচ করার মাধ্যমে থাকতে পারে, এবং মোবাইল সার্ভিসের মাধ্যমে আমরা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস ডেলিভারি পয়েন্টটাকে
কি করতে পারি, সিলেক্ট করতে পারি। ইভালুয়েশন অ্যান্ড মনিটরিং থেকে যদি ফ্যামিলি প্ল্যানিং থেকে প্রশ্ন করা হয় সেক্ষেত্রে আপনাকে বলতে পারে ফ্যামিলি প্ল্যানিং এর সাকসেস কিভাবে আপনি মেজার করবেন। আপনি তো একটা মেথড দিলেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই মেথডটা সাকসেস হয়েছে কিনা, সেটা কিভাবে আপনি একজন মিডওয়াইফ হিসেবে মেজার করবেন। আপনারা সুন্দর করে বলবেন কন্ট্রাসেপটিভ প্রিভালেন্স রেটটা আমরা দেখবো, তারপরে আনমিট নিড অর্থাৎ সে কি চাচ্ছে কি চাচ্ছে না এবং সে কতদিন ইউজ করতেছেন, কন্টিনিউশন রেটটার মাধ্যমে আমরা ফ্যামিলি প্ল্যানিং এর সাকসেসটাকে মেজার করব। মেথড ডিসকন্টিনিউশন রেট কি, সেক্ষেত্রে ক্লায়েন্ট যখন খুশি তখন সেটা কি করতে পারবে, বন্ধ করতে পারবে, সেটা হচ্ছে মেথড ডিসকন্টিনিউশন রেট। ফ্যামিলি প্ল্যানিং এর কভারেজ বাড়াতে আমরা কি 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 করতে হয় বা কি করা উচিত, অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে হবে, তারপরে হচ্ছে তাদেরকে কাউন্সিলিং করতে হবে, তাদের এক্সেসিবিলিটি দেখতে হবে এবং কমিউনিটি সাপোর্ট। কন্ট্রাসেপটিভ প্রিভালেন্স রেট কি আপনাকে যদি বলে যে আপনি তো বললেন কন্ট্রাসেপটিভ প্রিভালেন্স রেট, তাহলে বলেন তো কন্ট্রাসেপটিভ প্রিভালেন্স রেট কি, তখন আপনারা শুধু বলবেন রিপ্রোডাক্টিভ এজ এর পপুলেশনের মধ্যে যে মেথডটা ইউজ করতে সেই মেথডের পার্সেন্টেজটাই হচ্ছে কন্ট্রাসেপটিভ প্রিভালেন্স রেট। আনমিট নিড ফর কন্ট্রাসেপশন কি, অর্থাৎ যেসব নারী চান কিন্তু কি করে না, তাদের মেথড ব্যবহার করে না, অর্থাৎ আমি চাচ্ছি কিন্তু আমি কোনো মেথড ইউজ করতেছি না। ফ্যামিলি প্ল্যানিং এর ইম্প্যাক্ট অন ম্যাটারনাল হেলথ কি, সেক্ষেত্রে আপনার বলবেন সুন্দর করে বলবেন হাই রিস্ক প্রেগনেন্সি কমানো এবং মর্টালিটি কমানো। ফ্যামিলি প্ল্যানিং এর ইম্প্যাক্ট অন চাইল্ড হেলথ কি, এটা শর্ট বার্থ ইন্টারভাল কমানো এবং নিউনেটাল সার্ভাইভালকে অর্থাৎ নিউনেট যাতে বেঁচে থাকে সেটা বৃদ্ধি করা। প্রোগ্রাম মনিটরিং এর ক্ষেত্রে কোন টুল ব্যবহার করা হয়, রেজিস্টার খাতা ব্যবহার করা হয়, রিপোর্ট খাতা ব্যবহার করা হয়, বা কম্পিউটারে সেটা নথিভুক্ত করা হয়, অথবা সুপারভিশনের মাধ্যমে এবং অডিটের মাধ্যমে। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন চেক কিভাবে করা হয়, ইন্টারভিউ এর মাধ্যমে করা হতে পারে, অথবা ফিডব্যাকের মাধ্যমে কত করা হতে পারে, অথবা ফলো আপ এর মাধ্যমে, অর্থাৎ আমরা বিভিন্ন একটা শীট দিলাম, দিয়ে আমি তাদের কাছ থেকে ফলো আপটা নিলাম, মানে ফিডব্যাক একটা শীট দিলাম যে তারা তাতে তার নাম থাকলো, ঠিকানা থাকলো, সে কতদিন থেকে মেথডটা ইউজ করে, তার হচ্ছে এই মেথডটা ইউজ করার পর কেমন অনুভূতি হয়েছে, সে যেভাবে চাচ্ছিল সেটা হয়েছে কিনা, এই জিনিসগুলো একটা আমরা শীটের মাধ্যমে বা চেক লিস্টের মাধ্যমে আমরা এই তথ্যগুলো নিতে পারি। আমি যতগুলো প্রশ্ন আসলে ফ্যামিলি প্ল্যানিং থেকে করছি বা আমরা আমাদের টিম থেকে আমরা করার চেষ্টা করছি, আশা করা যায় ফ্যামিলি প্ল্যানিং থেকে এর বেশি প্রশ্ন আপনাদেরকে করবে না। তারপরেও তো আসলে আমরা বলতে পারি না এক্স্যাক্টলি ভাবে যে এক্সামিনার আসলে কিভাবে প্রশ্ন করবে, তবে আশা করা যায় যদি আপনাকে ফ্যামিলি প্ল্যানিং থেকে প্রশ্ন করে তো এর মধ্যেই প্রশ্ন করবে। এখন আমরা দেখবো যে রিপ্রোডাক্টিভ হেলথটা কি। রিপ্রোডাক্টিভ হেলথ বলতে আমরা বলি যে প্রজনন স্বাস্থ্য। এখন এই রিপ্রোডাক্টিভ হেলথ হলো একজন মানুষের প্রজনন এবং যৌন স্বাস্থ্য সম্পর্কিত সুস্থতা, যা শুধুমাত্র কি করবে রোগ মুক্তি নয় বরং শারীরিক, মানসিক এবং সামাজিক কল্যাণও নিশ্চিত করে। ডাব্লিউএইচও যে ডেফিনেশনটা দিচ্ছে সেই ডাব্লিউএইচও ডেফিনেশন অনুযায়ী যদি আমরা রিপ্রোডাক্টিভ হেলথ বলি সেক্ষেত্রে এটা হলো এমন একটা অবস্থা যেখানে একজন মানুষ তার প্রজনন ক্ষমতা সম্পূর্ণভাবে অর্জন করতে পারে, নিরাপদ গর্ভধারণ করতে পারে, নিরাপদ প্রসব করতে পারে, সন্তানের সুস্থতা নিশ্চিত করতে পারে এবং প্রজনন সংক্রান্ত ঝুঁকি ও সমস্যা থেকে মুক্ত থাকে। অর্থাৎ মূল কথা হচ্ছে সে যাতে বাচ্চা ঠিকভাবে আহ কি করতে পারে, বাচ্চা ঠিকভাবে অ্যাডাপ্ট করতে পারে, সে বাচ্চাটাকে ঠিকভাবে আহ বয়ে নিয়ে বেড়াইতে পারে পেটে, বাচ্চাকে ডেলিভারি করাইতে পারে ঠিকভাবে, পাশাপাশি বাচ্চা যাতে সুস্থ থাকে এবং তাদের যাতে কোনো স্বাস্থ্যের কোনো ঝুঁকি না থাকে, সেই সমস্যা থেকে মুক্ত থাকে, এটাই হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। এই রিপ্রোডাক্টিভ হেলথ এর উদ্দেশ্য কি কি, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, নিরাপদ গর্ভধারণ প্রসব নিশ্চিত করা, পাশাপাশি আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে রোধ করা এবং সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা এইচআইভি-টাকে প্রতিরোধ করা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা এবং প্রজনন স্বাস্থ্য শিক্ষা সচেতনতা বৃদ্ধি করা। এই পাঁচটাই মূলত রিপ্রোডাক্টিভ হেলথের উদ্দেশ্য। এখন কি কম্পোনেন্ট কি কি আছে, রিপ্রোডাক্টিভ হেলথের কি কম্পোনেন্ট কি আছে, মূলত 8টা কি কম্পোনেন্ট, যেখানে একটা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার, 2 নাম্বার হচ্ছে ইন্টারনেটাল কেয়ার, 3 নাম্বার হচ্ছে পোস্ট নেটাল কেয়ার, 4 নাম্বার ফ্যামিলি প্ল্যানিং, 5 নাম্বার সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন বা এসটিআই ও এইচআইভি বা এইডস প্রিভেনশন,
6 নম্বর হচ্ছে অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ, 7 নম্বর সেফ অ্যাবর্শন এবং পোস্ট অ্যাবর্শন কেয়ার, এবং 8 নম্বর হচ্ছে কাউন্সিলিং অ্যান্ড হেলথ এডুকেশন। এএনসি সম্পর্কে, পিএনসি, এগুলো আপনারা আগের ক্লাসে তামান্না ম্যাডামের ক্লাসে মোটামুটি অনেক কিছুই জানছেন। আমার আবার গতকাল মানে আগামীকালকে ক্লাস আছে, এই ক্লাসে এএনসি সম্পর্কে একটু আমি মোটামুটি আপনাদের ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। আর তামান্না ম্যাডাম বাকিগুলো আমার মনে হয় সবগুলোই তামান্না ম্যাডামের ক্লাসে গতকালকে আলোচনা করছে। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এখন রিপ্রোডাক্টিভ হেলথের সিগনিফিকেন্স বা গুরুত্ব বলতে আমরা কি বুঝি বা কেন গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে ম্যাটারনাল মর্টালিটি এবং মরবিডিটি কমায়, অর্থাৎ মায়ের মৃত্যু হার এবং মায়ের অসুস্থতা হারটাকে কমায়। নিউনেটাল সার্ভাইভাল বৃদ্ধি করে, অর্থাৎ বাচ্চার সার্ভাইভাল রেটটাকে বৃদ্ধি করে। পাশাপাশি ফ্যামিলি ওয়েলবিং এবং ইকোনমিক স্ট্যাবিলিটি গুলোকে নিশ্চিত করে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই পপুলেশন কন্ট্রোল করবে এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টে কি করবে, সহায়তা করবে। কমিউনিটি লেভেলে অ্যাওয়ারনেসটাকে বৃদ্ধি করবে এবং হেলথ সার্ভিসটাকে কি করবে, আপটেকটাকে বৃদ্ধি করবে। এখন আমরা দেখবো রিপ্রোডাক্টিভ হেলথে কিছু কমন কোশ্চেন। সেই কমন কোশ্চেনের মধ্যে জেনারেল কনসেপ্ট থেকে কি কি ধরনের আপনাকে প্রশ্ন করতে পারে, যেমন রিপ্রোডাক্টিভ হেলথ কি, সবার প্রথম আপনি জিজ্ঞেস করতে পারলে রিপ্রোডাক্টিভ হেলথ কি বা রিপ্রোডাক্টিভ হেলথ বলতে আপনি কি বোঝেন। আপনি সুন্দর করে বলবেন রিপ্রোডাক্টিভ হেলথ হলো মানুষের প্রজনন ও যৌন স্বাস্থ্য সম্পর্কিত সুস্থতাই হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। যদি বলে আপনাকে WHO অনুযায়ী রিপ্রোডাক্টিভ হেলথের সংজ্ঞা কি, আপনারা অত বড় ডেফিনেশন না বলে শর্টকাট ভাবে বলবে যে WHO অনুযায়ী রিপ্রোডাক্টিভ হেলথের সংজ্ঞা বা সংজ্ঞা হলো যেটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে একজন মানুষ তার প্রজনন ক্ষমতা পূর্ণভাবে অর্জন করতে পারে, বাচ্চাটাকে নিরাপদ গর্ভধারণ করতে পারে, বাচ্চা যে প্রসব সম্ভাব্য সেটা করতে পারে এবং প্রজনন সংক্রান্ত ঝুঁকি সমস্যা থেকে মুক্ত থাকে। এখন যদি আপনাকে বলে রিপ্রোডাক্টিভ হেলথের উদ্দেশ্য কি, সেক্ষেত্রে আপনি বলবেন যে ম্যাটারনাল চাইল্ড হেলথটাকে রক্ষা করা, আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে প্রতিরোধ করা এবং সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা এইচআইভিটাকে প্রতিরোধ করা। রিপ্রোডাক্টিভ হেলথ কেন গুরুত্বপূর্ণ, একই রকম ভাবে বলবেন, ওই আগেরটাই কথা বলবেন যে ম্যাটারনাল মর্টালিটিটা কমানো, নিউনেটাল সার্ভাইভালকে বৃদ্ধি করা এবং ফ্যামিলি প্ল্যানিং ওয়েলবিং নিশ্চিত করা। রিপ্রোডাক্টিভ হেলথের কম্পোনেন্ট যেটা আমরা একটু আগে দেখলাম, রিপ্রোডাক্টিভ হেলথের কম্পোনেন্ট আমরা 8টা কম্পোনেন্ট দেখছি। সেক্ষেত্রে এএনসি, আইএনসি, ইন্টারনেটাল কেয়ার, পিএনসি, ফ্যামিলি প্ল্যানিং, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা এইচআইভি প্রিভেনশন এবং অ্যাডোলেসেন্ট হেলথ। এখন রিপ্রোডাক্টিভ হেলথের ভিতর থেকে যদি আপনাকে প্রশ্ন করে, সেক্ষেত্রে সেফ মাদারহুড অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথের সম্পর্ক কি, এটা আপনাকে বলার পসিবিলিটি অনেক বেশি। সেক্ষেত্রে সেফ মাদারহুড এবং রিপ্রোডাক্টিভ হেলথের সম্পর্ক যদি আপনাকে বলে, আপনি সুন্দর করে বলবেন সেফ মাদারহুড আর রিপ্রোডাক্টিভ হেলথের সম্পর্ক হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড নিউনেটাল মর্টালিটি কমাতে সাহায্য করে। নাম্বার 7, ম্যাটারনাল হেলথ রিপ্রোডাক্টিভ হেলথের অংশ কিভাবে, এটা যদি আপনাকে বলে সেক্ষেত্রে আপনি বলবেন যেহেতু এখানে অ্যান্টিনাটাল কেয়ার থাকে, ডেলিভারি কেয়ার থাকে, পোস্টনাটাল কেয়ার থাকে, নিউট্রিশন থাকে এবং কমপ্লিকেশন ম্যানেজমেন্টের বিষয় থাকে, সেহেতু ম্যাটারনাল হেলথ রিপ্রোডাক্টিভ হেলথের একটা অংশ। নিউনেটাল হেলথ রিপ্রোডাক্টিভ হেলথের অংশ কিভাবে সেটা যদি বলেন, বলবেন যে ইমিডিয়েট, এটা নিউবর্ন কেয়ার দেয়, ব্রেস্ট ফিডিং করানো হয়, এক্ষেত্রে ভ্যাকসিনেশন করা এবং ইনফেকশন প্রিভেনশন করা হয়, সেই হিসেবে নিউনেটাল হেলথ রিপ্রোডাক্টিভ হেলথের একটা অংশ। যেহেতু এক্ষেত্রে ইন্টারনেটাল কেয়ার এবং পোস্টনেটাল কেয়ার জড়িত। অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ হেলথ গুরুত্বপূর্ণ কেন, আর্লি প্রেগনেন্সি যাতে না হয় সেটা প্রতিরোধ করার জন্য এবং রিপ্রোডাক্টিভ হেলথের অ্যাওয়ারনেসটাকে বৃদ্ধি করার জন্য। কাউন্সিলিং এন্ড এডুকেশন রিপ্রোডাক্টিভ হেলথে কেন গুরুত্বপূর্ণ, অ্যাওয়ারনেস বৃদ্ধি করা এবং সেফ প্র্যাকটিসটাকে নিশ্চিত করার ক্ষেত্রে কাউন্সিলিং এন্ড এডুকেশন রিপ্রোডাক্টিভ হেলথে গুরুত্বপূর্ণ। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এন্ড এইচআইভি প্রিভেনশন থেকে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে প্রথমে বলা হবে এসটিআই কি, সুন্দর করে বলবেন সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন যেটা যৌন মাধ্যমে ছড়ায়। আর এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এটা সাধারণত এইডস এর কারণে হয়। সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন বা ডিজিজ, এইচআইভি প্রিভেনশন কিভাবে করা যায়, সেক্ষেত্রে কন্ডোম ইউজ করার মাধ্যমে করা যায়, সেফ সেক্স প্র্যাকটিসের মাধ্যমে করা যায়, টেস্টিং এর মাধ্যমে অর্থাৎ টেস্ট করার মাধ্যমে এবং অ্যাওয়ারনেস এর মাধ্যমে,
সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন বা এসএবি প্রিভেন্ট করা হয় বা প্রিভেন্ট করা যায়। কাউন্সিলিং এর ক্ষেত্রে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন বা এইচআইভি কেন গুরুত্বপূর্ণ? যেহেতু এক্ষেত্রে একজনের হলো অপর পার্টনার হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে রিস্ক সম্পর্কে জানা, রিস্ক রিডাকশনের ঝুঁকি, রিস্ক রিডাকশন সম্পর্কে রিস্কটাকে কমানোর জন্য, রিডাকশন করার জন্য, ট্রিটমেন্ট অ্যাওয়ারনেস এর জন্য এবং স্টিগমা কমানোর জন্য কাউন্সিলিং সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রে এবং এইচআইভির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একজন মিডওয়াইফ সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন বা এইচআইভি প্রিভেনশনের ক্ষেত্রে কি রোল থাকে বা কি ভূমিকা থাকে? সেক্ষেত্রে আপনারা বলবেন কাউন্সিলিং করতে হয়, অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে পারে একজন মিডওয়াইফ, রেফারেল অর্থাৎ আমি যা জানি সেখান থেকে অন্য কারো কাছে তাকে আমি কি করলাম, আহ আমার এখানে হয়তো বা এই রিপোর্ট গুলো হয় না বা এই টেস্ট গুলো হয় না, সেই সম্পর্কে তো আমি অন্য কোথাও তাকে কি করলাম, রেফার করলাম। এবং টেস্টিং ফ্যাসিলিটি সম্পর্কে, ফ্যাসিলিটেশন সম্পর্কে তাদেরকে আমরা জানাইতে পারি একজন মিডওয়াইফ হিসেবে। অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ হেলথ কি? অর্থাৎ অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ হলো কিশোর এবং কিশোরীদের প্রজনন ও যৌন স্বাস্থ্য হচ্ছে অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ। এন্ড অ্যাডোলেসেন্ট এজ যদি আপনাকে বলে, সেক্ষেত্রে অ্যাডোলেসেন্ট এজ এই বয়সটা কত থেকে শুরু, বলেন একজন দেখি। শুক্লা একটু বলেন অ্যাডোলেসেন্ট এজ কত থেকে বলা হচ্ছে? বলেন। জি আপু, বুঝি নাই। বললাম অ্যাডোলেসেন্ট এজটা কত থেকে বলা হয়? অ্যাডোলেসেন্ট এজ 11 থেকে 19 আপু। 11 থেকে 19। অনেক জায়গায় কিন্তু 13 to 19ও বলা হয়। হ্যাঁ, আপু আমাদের এখানে তো আমরা 11 থেকে 19 বলি, মানে আমাদের কিন্তু আপনি গাইডলাইন। পড়ছেন কি বলেন দেখি, আপনি পড়ছেন কি? পড়ছেন কি আপনি? 9 থেকে 15 নাকি এরকম, মনে করতেছে না একদম। 13 to 10 টিন এজ এর ক্ষেত্রে বলা হয় না, তিন তিন হ্যাঁ তিন হ্যাঁ, 13 to 19, হ্যাঁ, 13 to 19 টিন এজ। তাহলে এটা হচ্ছে মানে 13 টিন, থেকে 19। হ্যাঁ এটা হচ্ছে টিন এজ প্রেগনেন্সি বলে। আর অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে 11 থেকে 19 বলা হয়। যেহেতু এখন খুব কম বয়সেই আসলে মেনস্ট্রুয়েশন শুরু হয়, সেক্ষেত্রে এটা আসলে আস্তে আস্তে হ্যাঁ কমে আসতেছে। হ্যাঁ, যদি টিনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 13 to 19 বলবেন। হ্যাঁ, হ্যাঁ, টিনেজ প্রেগনেন্সির ক্ষেত্রে 13 to 19, আর এমনি অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে হচ্ছে 11 থেকে 19। হ্যাঁ। ওকে আপু। এরপর হচ্ছে আর্লি প্রেগনেন্সি প্রিভেনশন কিভাবে করা হয়? এডুকেশন, কাউন্সিলিং, কন্ট্রাসেপশন ক্ষেত্রে আর্লি প্রেগনেন্সি প্রিভেনশন করা যায় এই মানে 3টা বিষয় নেই, এডুকেশন, কাউন্সিলিং এবং কন্ট্রাসেপটিভ অ্যাওয়ারনেস এর মাধ্যমে। অ্যাডোলেসেন্ট হেলথে এডুকেশন কেন জরুরি? যেহেতু সেফ সেক্সুয়াল প্র্যাকটিস সম্পর্কে জানানো যায়, মিনিস্ট্রেশন নলেজ সম্পর্কে জানানো যায় এবং সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন এবং এইচআইভি অ্যাওয়ারনেস সম্পর্কে জানানো যায়। এই জন্য অ্যাডোলেসেন্ট হেলথ এডুকেশন খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা আপনার আমার ফ্যামিলিতে যদি ছোট ভাই বোন কেউ থাকে, তাদেরকে অবশ্যই আপনারা জানানোর চেষ্টা করবেন, পাশাপাশি আমরাও জানানোর চেষ্টা করব, আমাদের মাধ্যমে তারা জানবে। এতে করে কম বয়সে কিন্তু প্রেগনেন্ট হওয়ার পসিবিলিটি থাকবে না তার, সেও সুস্থ থাকবে, আহ, কি বলবো, সেও সুস্থ থাকবে এবং তার পরবর্তী প্রজন্ম, তার বাচ্চা কাচ্চাও সুস্থ থাকবে। কাউন্সিলিং এ অ্যাডোলেসেন্ট কিভাবে করা হয়? সেক্ষেত্রে কনফিডেন্সিয়াল থাকবে, সাপোর্টিভ থাকবে এবং অ্যাপ্রোপ্রিয়েট তথ্যগুলো দেওয়া হবে। ফ্যামিলি প্ল্যানিং এর অ্যাডোলেসেন্ট কেন প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। কেন হচ্ছে? এটা আর্লি এবং আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে প্রতিরোধ করে, এই জন্য ফ্যামিলি প্ল্যানিং এ অ্যাডোলেসেন্ট প্রয়োজন। নিউট্রিশন অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথে কিভাবে সাহায্য করে? এক্ষেত্রে হেলদি গ্রোথ হয়, ফিউচার ম্যাটারনাল হেলথ নিশ্চিত করে। কমিউনিটি ক্লিনিক রিপ্রোডাক্টিভ হেলথের রোল কি? সেক্ষেত্রে বলবেন কমিউনিটি ক্লিনিকের রিপ্রোডাক্টিভ হেলথের রোল হচ্ছে তারা অ্যান্টিনাটাল কেয়ার দেয়, পোস্টনাটাল কেয়ার দেয়, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস দেয়, কাউন্সিলিং করে এবং রেফারেল সিস্টেম হিসেবে কাজ করে। আর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্টরা কি করে? সেক্ষেত্রে বলবেন তারা হচ্ছে হোম ভিজিট করে, তারা কাউন্সিলিং করে এবং কন্ট্রাসেপটিভ ডিস্ট্রিবিউশন করে থাকে তারা। সেফ মাদারহুড প্রোগ্রাম কি? সেফ মাদারহুড প্রোগ্রাম হচ্ছে যেখানে মায়ের এবং বাচ্চার
মৃত্যু হারটা কমানো হচ্ছে জাতীয় একটা উদ্যোগ। ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার স্টেপ মাদারহুডে কেন গুরুত্বপূর্ণ? যেহেতু এটা লাইফ থ্রেটিং ম্যাটারনাল এবং নিউনেটাল কমপ্লিকেশন ম্যানেজমেন্ট করে, সুতরাং ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার স্টেপ মাদারহুডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর কাউন্সিলিং তো আমরা একটু আগে দেখলাম যে কাউন্সিলিং, যেহেতু রিপ্রোডাক্টিভ হেলথেও কাউন্সিলিং করা হয়, সুতরাং ওভারঅলি কাউন্সিলিং যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি একজন মিডওয়াইফ হিসেবে আপনার কাছে একজন মহিলা আসলো, তাকে আপনি সর্বোচ্চ কত মিনিট কাউন্সিলিং করবেন, সেক্ষেত্রে আপনি বলেন সর্বোচ্চ 10 থেকে 20 মিনিট তাকে আমরা কাউন্সিলিং করব। রেকর্ড কিপিং অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমি যে কাজটা করলাম সেটা যদি আমি রেকর্ড করে না রাখি, তাহলে কিন্তু আমার ফলাফল কি হবে? জিরো হবে। যে আমি যে কাজটা করলাম সেটা রেকর্ডই নাই, তাহলে আমি যে কাজ করছি তার তার প্রমাণ কি বা প্রুফ কি? সেক্ষেত্রে রেকর্ড কিপিং এর জরুরি কেন? ফলো আপের জন্য, প্রোগ্রাম মনিটরিং করানো এবং ডাটা কালেকশন বা তথ্যটাকে সংরক্ষণ করার জন্য রেকর্ড কিপিংটা জরুরি। এরপর আমরা সর্বশেষ যে টপিকটা সেটা হচ্ছে ইনফেকশন প্রিভেনশন। আমরা প্রথমে ফ্যামিলি প্ল্যানিং দেখলাম, রিপ্রোডাক্টিভ হেলথ দেখলাম, এখন আমরা দেখবো যে ইনফেকশন প্রিভেনশন আসলে কি। ইনফেকশন প্রিভেনশন হলো এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে পদ্ধতি এবং যত্ন, যার মাধ্যমে রোগ জীবাণু ছড়ানো রোধ করা যায় এবং রোগ সংক্রমণ কমানো যায়। অর্থাৎ মূল কথা হচ্ছে ইনফেকশনটাকে প্রতিরোধ করার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে ইনফেকশন প্রিভেনশন। অর্থাৎ যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে আমরা রোগ জীবাণু যাতে না ছড়াতে পারে সেটা প্রতিরোধ করতে পারি এবং এই সংক্রমণের হারটাকেও কমানোটাই হচ্ছে ইনফেকশন প্রিভেনশন। এখন মিডওয়াইফারির কনটেক্সটে আপনার ইনফেকশন প্রিভেনশন কি কি থাকবে? এক্ষেত্রে সেক্ষেত্রে ডেলিভারি রুমে আপনি ইনফেকশন প্রিভেনশন করতে পারেন। অ্যান্টিনেটাল কেয়ারের ক্ষেত্রে আপনি কিছু তাকে ইনফেকশন প্রিভেনশন সম্পর্কে ধারণা দিতে পারেন। পোস্টনেটাল কেয়ারে, যেহেতু পোস্টনেটাল কেয়ারের ক্ষেত্রে পিয়ার সেপসিস হওয়ার একটা ঝুঁকি থাকে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু ইনফেকশনটাকে প্রিভেনশন এক্ষেত্রে করা হয়, যেহেতু পিয়ার সেপসিস হওয়ার চান্স থাকে। এরপর নিউবর্ন কেয়ার, বাচ্চা ডেলিভারি পর বাচ্চার আম্বিকাল সেপসিস হয়, সেক্ষেত্রে ইনফেকশন প্রিভেনশন করা হয়। গাইনোকোলজিক্যাল কেয়ারের ক্ষেত্রে করা হয় এবং কমিউনিটি স্বাস্থ্য সেবা চলাকালীন ম্যাটারনাল ও নিউনেটাল ইনফেকশনটাকে প্রতিরোধ করা হয় বা রোধ করা হয়। এটার অবজেক্টিভ যদি আমরা বলি, সেক্ষেত্রে ম্যাটারনাল এবং নিউনেটাল মরবিডিটি কমানো, অর্থাৎ মায়ের এবং বাচ্চার অসুস্থতার হারটাকে কমানো, হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশনকে রোধ করা, সেফ ডেলিভারি অর্থাৎ মায়ের যাতে বাচ্চাটা সুন্দরভাবে ডেলিভারি হতে পারে এবং গাইনোকোলজিক্যাল কেয়ার দেওয়ার জন্য এটার উদ্দেশ্য, এবং কমিউনিটি লেভেলের ইনফেকশন অ্যাওয়ারনেসটাকে বৃদ্ধি করা, অর্থাৎ কমিউনিটি লেভেলগুলোতে যাতে ইনফেকশন না হয় সেটার অ্যাওয়ারনেসটাকে বৃদ্ধি করা। এখন কিছু ইনফেকশন প্রিভেনশনের কিছু মূল নীতি আছে, যেটার 1 নম্বর বিষয় হচ্ছে হ্যান্ড হাইজিন বা হাত ধোয়া। সেক্ষেত্রে হাত আমরা কিভাবে ধুই? আমরা সবাই জানি আমরা হাত কিভাবে ধুই, সাবান পানি দিয়ে আমরা হাত ধুই। তারপরে কি করি আমরা, আরো কিভাবে আমরা হ্যান্ড হাইজিন মেনটেন করতে পারি? অ্যালকোহল বেস স্যানিটাইজারের মাধ্যমে আমরা কি করতে পারি? হাতটাকে জীবাণুমুক্ত করতে পারি। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইনফেকশন প্রিভেনশনের ক্ষেত্রে কাজ করবে অবশ্যই। সেক্ষেত্রে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কিভাবে থাকবে? গ্লোভস, গাউন, মাস্ক এবং আই প্রোটেকশন, যেটা আমরা করোনাকালীন সময়ে খুবই 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 ইউজ করছি। গ্লোভস, গাউন, মাস্ক এবং আই প্রোটেকশন, যারা আমরা হসপিটালে কাজ করছি তারা গাউন, মাস্ক এবং আই প্রোটেকশনের ক্ষেত্রে আমরা কি করছি? চশমা ইউজ করছি। আর ডেলিভারি প্রসিডিউর এবং কন্টাক্ট উইথ বডি ফ্লুইড, এই ক্ষেত্রে অবশ্যই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ। বাচ্চা ডেলিভারির সময় বা বিভিন্ন ক্ষেত্রে আমাকে বডি ফ্লুইডের সংস্পর্শে আসার চান্স থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করতে হবে। স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের ক্ষেত্রে স্টেরিলাইজেশন কি করে? সব মাইক্রো অর্গানিজম ধ্বংস করে কিছু, কিন্তু ডিসইনফেকশন কি করে? শুধুমাত্র প্যাথোজেনকে কমায়। বা স্টেরিলাইজেশনের যদি মেথড আমরা বলি, সেক্ষেত্রে অটোক্লেভ, ড্রাই হিট। আর ডিসইনফেকশনের ক্ষেত্রে কেমিক্যাল এজেন্ট গুলো আসলে ডিসইনফেকশনের কাজ করে, যেমন লাইজল এইগুলা। আর হচ্ছে ক্লিনিং এর ক্ষেত্রে এটা ভিজিবল ডার্ট রিমুভাল, অর্থাৎ ধুলাবালি গুলো শুধু কি করে? সেগুলাকে শুধু হচ্ছে কি করবে? কমাবে। অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাই সেগুলাই শুধুমাত্র হচ্ছে রিমুভ করে। আর সেফ ডেলিভারি প্র্যাকটিস ইনফেকশন প্রিভেনশনের ক্ষেত্রে কাজ করবে কি? যে বাচ্চা যখন ডেলিভারি হয় সেক্ষেত্রে কি বলা হয়েছে? 4C না 5C বলেন দেখি?
বলেন একজন দেখি, একজন বলেন দেখি। আমরা পড়ছি না বাচ্চা ডেলিভারির সময়, 4C না 5C বলেন? ক্লিন হ্যান্ড, ক্লিন সারফেস, পড়ছি না আমরা? রেসপন্স করেন, কথা বলেন, কথা না বললে তো আপনাদের কোন জায়গায় সমস্যা সেটা জানতে পারবো না। বলেন বলেন, ভাই কেউ একজন বলেন। বলেন কি কি বলেন দেখি। আমরা শিখবো, আমরা জানবো, আমাদের আমাদের যে জায়গাগুলোতে ক্লিন ত্রুটি হ্যান্ড, আছে ক্লিন সেটা। ডেলিভারি, ক্লিন কট ক্লাম, আর দুইটা মনে করতেছে বলেন, না। ক্লিন হ্যান্ড, ক্লিন ডেলিভারি, এক ক্লিন নম্বর কট হচ্ছে ক্লাম। হুম, হুম, প্রথমে হাত ধুতে হবে, তারপরে কি জায়গাটা পরিষ্কার রাখতে হবে, তারপরে ডেলিভারিটা ক্লিন করতে হবে, তারপর বলেন। ক্লিন কট ক্লাম করতে হবে। কয়টা হলো বলেন? 4টা, আরেকটা মনে করতেছে না। আরেকজন বলেন দেখি। আমরা শেয়ার করার মাধ্যমে শিখবো, আমি যেটা জানি সেটা আমরা নতুন করে শিখবো, অসুবিধা কি? আমরা ভুলে গেছি, ভুলে যাইতে পারি, মানুষ মাত্রই ভুলে যায়, মানুষ মাত্রই তো ভুলে, তাই কিনা বলেন? মানুষ মাত্র ভুলে যায় না বলেন? এই যে রিয়েলমি কি যেন ফোন, একটু বলেন দেখি। উম, বলেন একটু, বলেন দেখি, আপনারা একটু বলেন। না বললে তো আমি কেমনে বুঝবো যে আমি যা পড়াইলাম বা জানালাম আপনারা সেটা বুঝলেন কিনা? ক্লিন র্যাপিং আপু, মানে বাচ্চারে পরিষ্কার কাপড় দিয়ে র্যাপিং করা। হ্যাঁ, বাচ্চাটাকে কি করবো আমরা? পরিষ্কার কাপড়, যেটা আমরা যে কাপড়টা ইউজ করব সেটা যাতে পরিষ্কার হয়। গুড, এই তো আমরা শিখে গেলাম। এখন কি আপনারা ভুলে যাবেন? কখনোই ভুলবেন না কিন্তু, কখনোই, আর এটা কিন্তু ভুলে যাবেন না, আশা করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে ইনভায়রনমেন্টাল স্যানিটেশন। ইনভায়রনমেন্টাল স্যানিটেশনের ক্ষেত্রে ডেলিভারি রুম পরিষ্কার থাকতে হবে, ওয়ার্ড ক্লিনিং থাকতে হবে, এবং আমরা যে লিনেন বা সারফেস সেটা ডিসইনফেকশন করতে হবে। ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইনফেকশন প্রিভেনশন অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের হসপিটাল গুলোতে কি করা হয়, বিভিন্ন ধরনের বিন ইউজ করা হয়, লাল কালো সবুজ বিন ইউজ করা হয়, যেগুলাতে শার্পিন ইনস্ট্রুমেন্ট এক জায়গায় রাখা হয়, যেগুলো আবার পুনঃ পুনঃ ব্যবহার করা যাবে সেগুলা আরেকটা পাত্রে রাখা হয়। পাশাপাশি বজ্র পদার্থ গুলো বা পুষ টুস এগুলো আরেকটাতে রাখা হয়। এই বিষয়গুলো একটু কে বলতে পারবেন, আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। হাসপাতালগুলোতে লাল যে বিন আছে, সে লাল বিনে কি রাখা হয়? কাছের কোনো লাল বিনে কি অ্যাপেল বা ধারালো আছে বজ্রগুলো, হ্যাঁ, ধারালো ওগুলা। বজ্রগুলো লাল বিনে রাখা হয়। আর হচ্ছে কালোটাতে কি রাখা হয়? সাধারণ বজ্র, যেমন খাবারের উচ্ছিষ্ট অংশ, কলার খোসা বা হ্যাঁ, হ্যাঁ, কাগজপত্র, অবশিষ্ট, এগুলো আর হ্যাঁ। কি। আর হচ্ছে সবুজটাতে সংক্রমণ, যেটা হচ্ছে উম, সংক্রমণ কেন? ক্যাথেটার বা হচ্ছে, সরি, হলুদটাই সংক্রমণ, সরি সরি, গোলাই। হম, হলুদটাতে কি করা হয়? হলুদটাতে হচ্ছে সংক্রমণ বজ্র রাখা হম, হয় আর কি। আর সবুজটাতে হ্যাঁ, আর হচ্ছে চক্রায়নযোগ্য হচ্ছে যেগুলো বজ্র আমি রাখা হয়। পূর্ণ পূর্ণ ব্যবহার করতে পারি, যেমন যেমন বক্স, অর্থাৎ কার্টুন টার্টুন এই টাইপের। এরপর বলেন হচ্ছে কয়টা গেল? পাত্র কয়টা গেল? লাল গেল, হলুদ গেল, হলুদ, লাল। সবুজ গেল, কালো বলছিলাম। জি আপু, ওটা তো সাধারণ বজ্র। সাধারণ বজ্র, অর্থাৎ পানি বা কেউ খাবারের কোনো উচ্ছিষ্ট টুচ্ছিষ্ট একটা রাখলো সেগুলো। আপনারা অনেক ভালো পারেন, ইনশাল্লাহ সবাই ভালো করবেন। আর আমরা আশা করি পদ সংখ্যা বাড়ুক, আপনাদের সবার চাকরি হবে ইনশাল্লাহ, সবার হয়ে যাবে।
আপু পদসংখ্যা বাড়ার কি কোনো পসিবিলিটি আছে? আচ্ছা, এটা তো আসলে আমি আসলে বলতে পারছি না। এটা আসলে আমাদের টিমের যারা বড় বড় মাথা তারা আসলে বলতে পারবে, আমাদের টিম থেকে জানাই দিবে। হ্যাঁ, আমি আসলে এই বিষয়ে কিছু বলতে পারছি না সঠিক। তবে আশা আপু করা যায় আপনাদের সবাইকেই নিবে, সবাইকেই নিবে এটা আমরা আশা করি, এবং আপনারা সবাই টিকে যান। আচ্ছা, এরপর আমরা দেখি যে ওয়েস্ট ম্যানেজমেন্ট আরো কিছু থাকে, যেটা হচ্ছে হসপিটালতে ইনসিনারেশন করা হয় বা সেগ্রিগেশন করা হয়। আর কমিউনিটি লেভেলে ইনফেকশন প্রিভেনশন কিভাবে করা হয়? নিরাপদ পানির মাধ্যমে, হাইজিন এডুকেশন দেওয়ার মাধ্যমে, মিনিস্ট্রাল হাইজিনের মাধ্যমে এবং সেফ ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে কমিউনিটি লেভেল গুলোতে ইনফেকশন প্রিভেনশন করা হয়। ভ্যাকসিনেশন এবং স্ক্রিনিং এর মাধ্যমে কিভাবে ইনফেকশন প্রিভেনশন করা হয়? যে মায়েদেরকে ম্যাটারনাল ইমিউনাইজেশন, অর্থাৎ কি বলা হয় যে আমরা কি করি, আমরা যারা মেয়ে আছি তারা কি করি, আমরা টিটি ভ্যাকসিন নেই না? সেটা আমাদের কোন এজ থেকে নেওয়া হয়, এটা কিন্তু ভাইবা বোর্ডে প্রশ্ন করার পসিবিলিটি অনেক বেশি। যে রিপ্রোডাক্টিভ এজ বলতে আপনি কি বোঝেন? আপনি কত বছর বয়স পর্যন্ত এই ভ্যাকসিনটা নিবেন? টিকার কার্ড কি কখনো কেউ দেখছিলেন? কত বছর রিপ্রোডাক্টিভ এজ? রিপ্রোডাক্টিভ এজ কি ভ্যারি করে? বলেন। আপনারা যে টিকা দিচ্ছেন বা আমরা যে টিকা দিচ্ছি, আমরা টিকার কার্ডটি কখনো দেখছি যেখানে কি লেখা আছে কত বছর থেকে কত বছর পর্যন্ত টিটি ভ্যাকসিনটা দেওয়া যায়? না আপু শুনতে পাচ্ছেন কি দেখিনি। আপনারা আমাকে? দেখেননি? কেউ দেখেননি? কেউ দেখেননি কখনো? আপু মনে হয় 15 বছর বয়স থেকে হচ্ছে শুরু হয় এটা। কত বছর পর্যন্ত? কার্ডে কার্ডে কি লেখা আছে বলেন দেখি? কেউ দেখেননি কখনো? 15 থেকে মনে হয় 45 পর্যন্ত আপু হচ্ছে দেয়া যায়। 49 বছর পর্যন্ত, হ্যাঁ। এটা ভ্যারি করে, কারো অনেক সময় আগেই হচ্ছে কি বলে ইয়ে হয়ে গেল, সেক্ষেত্রে তো সে মানে রিপ্রোডাক্টিভ এজটাকে তো ভ্যারি করে। হ্যাঁ, কারো ধরেন আগেই মিনিস্ট্রেশন বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে কি সে রিপ্রোডাক্টিভ ওমেন থাকলো, সে কিন্তু রিপ্রোডাক্টিভ ওমেন থাকলো, ধরেন রিপ্রোডাক্টিভ এজ ওমেন থাকবে না। হ্যাঁ, 15 থেকে 49 কার্ডে একটু দেখবেন। হ্যাঁ, এটা জিজ্ঞেস করার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। আর নিউনেটাল ভ্যাকসিনেশন, অর্থাৎ বাচ্চাদেরকে কি আগে সব বাচ্চাদের কি বিসিজি হয়? সব বাচ্চাদের কিন্তু বিসিজি হয় না। কি করা হয়, তারপরে কিন্তু বাচ্চা হওয়ার পরে বিসিজি ভ্যাকসিন বা ওপিভি ডিপিটি ভ্যাকসিন গুলো দেওয়া হয়, অর্থাৎ টিটি টিকা, সরি, আমাদের ইপিআই শিডিউল অনুযায়ী যে ডিজিজ গুলোর এগেইনস্টে যে ভ্যাকসিন গুলো আছে সেগুলো কিন্তু আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ভ্যাকসিন গুলো দেওয়া হয়। আপনারা ইপিআই শিডিউলটা ভালো করে দেখে যাবেন যে কয়টা ডিজিজের এগেইনস্টে কয়টা ভ্যাকসিন দেওয়া হয় এবং কি কি ভ্যাকসিন দেওয়া হয়, কোন কোন এজে দেওয়া হয়, কোথায় দেওয়া হয়। যেহেতু আপনাদের কাজ কিন্তু মা এবং বাচ্চা নিয়ে কাজ, সুতরাং মা এবং বাচ্চা যা যা বিষয়গুলো আছে, খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে দেখে যাবেন। এবং সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন এবং এইচআইভি স্ক্রিনিং ও করা হয়। এখন আমরা কিছু প্রশ্ন দেখি, সম্ভাব্য কিছু প্রশ্ন গাইনোকোলজিক্যাল ইনফেকশনের ক্ষেত্রে। যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন কি? সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন হচ্ছে যেটা যৌন মাধ্যমে ছড়ায়। আরটিআই কি? রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন, যেটা যৌন এবং নন সেক্সুয়াল। কমন ব্যাকটেরিয়াল সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন কি? গনোরিয়া, সিফিলিস। এই দুইটা আপনার বলার চেষ্টা করবেন, গনোরিয়া এবং সিফিলিস বলবেন। আর কমন ভাইরাল এসটিআই কি? এইচআইভি, এইচপিভি এবং হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। এরপর কমন ফাঙ্গাল এসটিআই যদি বলে সেক্ষেত্রে বলবেন ক্যান্ডিডিয়া, যেটা ইস্ট ইনফেকশনের মাধ্যমে হয়। আর ট্রাইকোমোনাস কি? ট্রাইকোমোনাসিস কি? যেটা হচ্ছে প্রোটোজোন প্যারাসাইট দ্বারা হয়, যেটা সাধারণত এসটিডি। আর এইচআইভি হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এইডস তো সবাই জানেন। এইচআইভি হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। আর এইচআইভি এর অ্যাডভান্টেজ স্টেজ বা ইমিউনিটি হার কমে, অর্থাৎ এইডস হচ্ছে মূলত একজন মানুষের ইমিউনিটি লেভেলটাকে কমায় দেয়। আর এইচপিভি কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা সার্ভাইকাল ক্যান্সারের
রিস্ক থাকে বা সার্ভাইকাল ক্যান্সার বৃদ্ধি করে। গনোরিয়া গনোরিয়ার ক্লিনিক্যাল ফিচার কি কি? ভ্যাজানাল ডিসচার্জ থাকবে, বার্নিং থাকবে এবং আচ্ছা, এরপর আমরা ছিলাম যে গনোরিয়ার ক্লিনিক্যাল ফিচার কি? গনোরিয়ার ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ভ্যাজানাল ডিসচার্জ হবে এবং তার বার্নিং হবে এবং ডায়চুরিয়া হবে। আর ক্লামিডিয়ার সিমটম কি কি থাকবে? সেক্ষেত্রে এটা ওপেন অ্যাসিমটোমেটিক, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এটার কোনো সিমটম থাকে না, শুধুমাত্র অনেক সময় ডিসচার্জ হয় এবং পেলভিক পেইন হয়। আর সিফিলিসের স্টেজ কি? সিফিলিসের স্টেজ হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, ল্যাটিন এবং হচ্ছে টার্সিয়ারি। সিফিলিসের স্টেজ হচ্ছে চারটা। আর ক্যান্ডিডিয়া ইনফেকশনের ক্ষেত্রে প্রেজেন্টেশন কি থাকে? হোয়াইট কটেজ, চিজ ডিসচার্জ এবং ইচিং থাকে, অর্থাৎ যদি কারো ক্যান্ডিডিয়া ইনফেকশন হয় সেক্ষেত্রে ভ্যাজানাল ডিসচার্জটা অনেকটা চিজের মতো সাদা কালারের মতো একটা ডিসচার্জ হয় এবং খুবই চুলকায়। ট্রাইকোমোনাসিসের সিমটম থাকে হচ্ছে ফোর্টি ইয়েলো গ্রিন ডিসচার্জ থাকে এবং ইরিটেশন হয়, অর্থাৎ সবুজ হলুদের মিশ্রণের একটা হচ্ছে কালারের একটা ডিসচার্জ হয় এবং খুবই ইরিটেশন হয়, অথবা অস্বস্তি বোধ হয়। এবং আরটিআই এবং এসটিআই যদি পার্থক্য বলা হয়, সেক্ষেত্রে আরটিআই হচ্ছে নন সেক্সুয়াল বা সেক্সুয়াল অনেক সময় হয়, আর শুধুমাত্র কিন্তু এসটিআই শুধুমাত্র সেক্সুয়াল ট্রান্সমিশনই হয়। গাইনোকোলজিক্যাল ইনফেকশনের রিস্ক ফ্যাক্টর যদি আপনাদেরকে বলে, সেক্ষেত্রে বলবেন মাল্টিপল পার্টনার কেউ যদি ইউজ করে বা একজন যদি অধিক লোকের সাথে মেলামেশা করে, পাশাপাশি তার যদি হাইজিনটা পর থাকে এবং সে যদি সেক্সটা যদি আনসেফ থাকে, তাদের হচ্ছে গাইনোকোলজিক্যাল ইনফেকশন হওয়ার ঝুঁকি বেশি। ম্যাটারনাল ইনফেকশনের ক্ষেত্রে গর্ভ ও শিশুর কি রিস্ক থাকে? রিপোর্ট ভাই একটু উপরে, একটু নিচে নিচে করেন, হ্যাঁ, 17 নাম্বারটা। ম্যাটারনাল ইনফেকশনের ক্ষেত্রে যদি বলা হয় শিশুর হচ্ছে রিস্কি, সেক্ষেত্রে বাচ্চা প্রিটার্ম বেবি হতে পারে বা প্রিটার্ম সময়ের আগে বাচ্চাটা ডেলিভারি হতে পারে, বাচ্চার ইনফেকশন হওয়ার চান্স থাকে, সেপসিস হওয়ারও পসিবিলিটি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আম্বিলিকাল সেপসিস হতে পারে। গাইনোকোলজিক্যাল ইনফেকশনের ক্ষেত্রে ডায়াগনোসিস কিভাবে করা হয়? তার হিস্ট্রি নিয়ে করা হয়, তার ফিজিক্যাল এক্সাম করা, অর্থাৎ তার শরীরের শরীরকে এক্সামাইন করে করা হয় এবং বিভিন্ন ধরনের ল্যাব টেস্টের মাধ্যমে গাইনোকোলজিক্যাল ইনফেকশনটাকে ডায়াগনোসিস করা হয়। কমন ল্যাব টেস্ট এসটি এর জন্য কি কি করা হয়? সেক্ষেত্রে ভিডিআরএল টেস্ট করা হয়, ইএলআইএসএ টেস্ট করা হয়, সেটা এইচআইভি এর ক্ষেত্রে করা হয়, এবং প্যাপিস্মিয়ারের ক্ষেত্রে প্যাপিস্মিয়ার করা হয়। এসটিআই এবং এইচআইভি প্রিভেনশন কিভাবে করা হয়? কন্ডোম ইউজের মাধ্যমে, সেফ সেক্স এর মাধ্যমে, অ্যাওয়ারনেস এবং স্ক্রিনিং করার মাধ্যমে এসটিআই এবং এইচআইভি প্রিভেনশন করা হয়। এখন এইচপিভি ভ্যাকসিনটা আসলে কখন দেওয়া হয়? এইচপিভি ভ্যাকসিনটা 9 থেকে 26 বছর বয়সে এইচপিভি ভ্যাকসিনটা দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক সিলেকশনের ক্ষেত্রে এসটিআই ট্রিটমেন্ট কিভাবে করা হয়? আপনাকে যদি বলা হয় যে আপনি অ্যান্টিবায়োটিক সিলেকশন করবেন এসটিআই ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেটা কিভাবে করবেন? সেক্ষেত্রে এটার প্যাথোজেন দেখে এবং সেন্সিটিভিটি দেখে এবং গাইডলাইন অনুযায়ী করা হয়। এটা খুবই সেন্সিটিভ ইস্যু। এগুলো আসলে টার্সিয়ারি লেভেল গুলোতে মানে প্রাইমারি লেভেলে খুব কম করা হয়, টার্সিয়ারি লেভেল গুলোতে আহ, বেশি করা হয়। অ্যাসিম্পটোম্যাটিক এসটিআই ম্যানেজমেন্ট কেমন হয়? সেক্ষেত্রে এটা যেহেতু কোনো সিমটম থাকে না, সেক্ষেত্রে এটা স্ক্রিনিং এর মাধ্যমে আমরা জানতে পারি, ট্রিটমেন্টের মাধ্যমে, পার্টনারের নোটিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ পার্টনার কিরকম ফিল করতেছে বা পার্টনারের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটার মাধ্যমে আমরা আসলে এটার ম্যানেজমেন্ট করা হয়। আর পার্টনার ট্রিটমেন্ট কেন জরুরি? যেহেতু তার একজনের থেকে আরেকজনের হওয়ার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে রিইনফেকশনটাকে কি করা, অর্থাৎ তার হচ্ছে এই রিইনফেকশনটাকে প্রতিরোধ করার জন্য সাধারণত পার্টনার ট্রিটমেন্ট জরুরি। আর একজন মিডওয়াইফ হিসেবে এসটিআই বা এইচআইভি প্রিভেনশনের রোল কি? আপনারা সুন্দর করে বলবেন কাউন্সিলিং করা, টেস্টিং করা, ফ্যাসিলিটেশন সম্পর্কে জানা, এডুকেশন এবং রেফারেল সিস্টেম হিসেবে কাজ করা। ইনফেকশন প্রিভেনশন ইন গাইনোকোলজি এন্ড ডেলিভারি থেকে আমরা কিছু প্রশ্ন দেখবো যে ইনফেকশন প্রিভেনশন কি। সেক্ষেত্রে আপনি বলবেন ইনফেকশন হচ্ছে রিস্ক কমাবে এবং স্প্রেডটাকে, অর্থাৎ ওই রোগটাকে কিভাবে প্রতিরোধ করবে, অর্থাৎ রোগটা যাতে না ছড়ায় সেটা রোধ করবে। স্ট্যান্ডার্ড প্রিকশন কি? সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রিকশনের মধ্যে হ্যান্ড হাইজিন 1 নম্বর বিষয়, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সেফ ইনজেকশন এবং স্টেরিলাইজেশন হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিকশন। অর্থাৎ প্রথমে বলবেন হাত ধোয়া, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করা, সেফ ইনজেকশন এবং স্টেরিলাইজেশন হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিকশন। হ্যান্ড হাইজিন কেন গুরুত্বপূর্ণ যদি আপনাকে বলে? যেহেতু হাতের মাধ্যমে
প্যাথোজেনটা ট্রান্সমিশন হয়, সেক্ষেত্রে প্যাথোজেনটা ট্রান্সমিশন না হতে পারে, প্যাথোজেন ট্রান্সমিশনটাকে করার জন্য হ্যান্ড হাইজিন গুরুত্বপূর্ণ। পিপিআই আমরা আগে দিচ্ছি, পিপিআই হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যার মধ্যে গ্লোভস, গাউন, মাস্ক থাকে। আর ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশন কেন জরুরি? অবশ্যই ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশন জরুরি। সার্জিক্যাল সাইটে ইনফেকশন এবং ক্রস ইনফেকশনও কমানোর জন্য ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশন জরুরি। অটোক্লেভ কি? অটোক্লেভ হচ্ছে স্টিম স্টেরিলাইজ ডিভাইস, এটার মাধ্যমে কি করা হয়? যন্ত্রপাতিকে জীবাণুমুক্ত করা হয়। আর কেমিক্যাল স্টেরিলাইজেশন কিভাবে করা হয়? এক্ষেত্রে ডিসইনফেক্ট সলিউশনের মাধ্যমে এগুলাকে কি করা হয়? ওগুলোর মধ্যে ইনস্ট্রুমেন্ট গুলোকে চুবাইয়ে রাখা হয়। আর ডিসইনফেকশন ভার্সেস স্টেরিলাইজেশন যদি আপনাকে বলে, সেক্ষেত্রে বলবেন স্টেরিলাইজেশন সব জীবাণু ধ্বংস করে, অর্থাৎ মাইক্রো অর্গানিজম সহ ধ্বংস করে, কিন্তু ডিসইনফেকশন শুধুমাত্র প্যাথোজেন টাকে কিল করে বা কিছুটা রিডিউস করে। সেফ ডেলিভারি ইনফেকশন প্রিভেনশন কিভাবে করা হয়? বলবেন ক্লিন ডেলিভারি, অর্থাৎ ক্লিন হ্যান্ড, ক্লিন সারফেস, ক্লিন ইনস্ট্রুমেন্ট, ক্লিন কট। কেমিক্যাল কট কট কেয়ার ইনফেকশন প্রিভেনশন কেমনে করা হয়? সেক্ষেত্রে ড্রাই কট, অ্যান্টিসেপটিক, এর ক্ষেত্রে আমরা ক্লোরোহেক্সিডিন ইউজ করতে পারি, এবং অবশ্যই ক্লিন হ্যান্ড হতে হবে। আর পিউরপেরাল ইনফেকশনটা কি? পিউরপেরাল ইনফেকশন কখন হয়, বা পিউরপেরাল পিরিয়ড আসলে কতদিন বোঝানো হয়, এই ধরনের যদি আপনাকে প্রশ্ন করে, সেক্ষেত্রে পিউরপেরাল পিরিয়ড সাধারণত 42 দিন থেকে পিউরপেরাল পিরিয়ড বলা হয় বাচ্চা ডেলিভারির। এই সময়টাকে আসলে বাচ্চা ডেলিভারি থেকে 42 দিন, এই সময়টাকে আসলে কি বলা হয়? পিউরপেরাল পিরিয়ড বলা হয়। আর এই পিউরপেরাল পিরিয়ডে আসলে পিউরপেরাল ইনফেকশন হওয়ার চান্স থাকে, বা পিউরপেরাল সেপসিস নামে আমরা যেটা জানি। হ্যাঁ, চেঞ্জ করেন, চেঞ্জ। পিউরপেরাল ইনফেকশন হচ্ছে সাধারণত ডেলিভারির পর ম্যাটারনাল জেনিটাল ট্রাক্ট ইনফেকশন, এটাই হচ্ছে পিউরপেরাল ইনফেকশন। এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর অফ পিউরপেরাল ইনফেকশন কি? রিস্ক ফ্যাক্টর অফ পিউরপেরাল ইনফেকশন কি? যদি কারো লেবারটাকে প্রবলেম হয়, হাইজিনটা পোর থাকে, মাল্টিপল ভ্যাজাইনাল এক্সাম, অর্থাৎ বারবার যদি পিভি করা হয়, সেক্ষেত্রে পিউরপেরাল ইনফেকশন হওয়ার চান্স থাকে। গাইনোকোলজিক্যাল সার্জারি ইনফেকশন প্রিভেনশন কিভাবে করা হয়? স্টেরাইল ফিল্ডের মাধ্যমে, প্রোফাইলাইটিক অ্যান্টিবায়োটিকের মাধ্যমে, এবং অ্যাসেপটিক টেকনিক ইউজ। অ্যাসেপটিক টেকনিকের মধ্যে এই যে হ্যান্ড হাইজিন আসবে। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের এক্সাম্পল কি? হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বলতে আমরা কি বুঝি? যে ইনফেকশনটা আমার আগে ছিল না, কিন্তু হসপিটালে আসার পর বা হসপিটালে ভর্তি হওয়ার পর আমার ইনফেকশনটা হয়েছে, সেটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এর মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন খুবই কমন, আর উন্ড ইনফেকশন এবং সেপসিস হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের মধ্যে পড়ে। আপনাকে যদি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বলে, আপনি ডিরেক্ট ইউটিআই বলে দিবেন। মিডওয়াইফের রোল ইনফেকশন প্রিভেনশনের ক্ষেত্রে কি? সেক্ষেত্রে একজন মিডওয়াইফ হ্যান্ড হাইজিন মেনটেন করবে, কাউন্সিলিং করবে, স্টেরাইল টেকনিক ইউজ করবে, এবং অবজারভেশন করবে। ওয়েস্ট ডিসপোজাল ইনফেকশন প্রিভেনশন কিভাবে করা হয়? সেক্ষেত্রে শার্প ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যে ইনস্ট্রুমেন্ট যেখানে ফালানোর কথা সেখানে আমরা ফেলাবো, এবং প্রপার ভাবে কি করবো? ডিসপোজ করবো, অর্থাৎ ইনসিনারেশন বা সেগ্রিগেশন করব। আইসোলেশন প্রিকাশন কখন লাগে? আইসোলেশন মানে কি? যে আলাদা হওয়া, বা একজন সংক্রামক ব্যক্তিকে তাকে কি করা? আলাদা করা। আইসোলেশন প্রিকশন কখন লাগে? যখন হাইলি কন্টাজিয়াস এসটিআই বা ইনফেকশন হয়, তা সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন যখন হাইলি কন্টাজিয়াস হয়ে যায়, তখন সাধারণত আইসোলেশনের দরকার হয়। গ্লোভস, মাস্ক এবং গাউন কোন সময় ব্যবহার করা হয়? ডেলিভারির সময় ব্যবহার করা হয়, সার্জারির সময় ব্যবহার করা হয়, এবং যখন আমরা কোনো বডি ফ্লুইডের সরাসরি কন্টাক্টে যাই, তখন সাধারণত গ্লোভস, মাস্ক, গাউন ইউজ করা হয়। ক্লিনিং ভার্সেস ডিসইনফেকশন আমরা একটু আগে দেখছি, এটা নতুন করে জানতে হবে না। সেফ ইনজেকশন প্র্যাকটিস কি? যে ক্ষেত্রে আমরা একটা সিরিঞ্জ শুধুমাত্র একবার ইউজ করব, এবং একজনের ক্ষেত্রে ইউজ করব, এবং নিডেল রিক্যাপিং না করা, অর্থাৎ নিডেলটাকে রিক্যাপিং করা যাবে না। হ্যান্ড স্যানিটাইজার ভার্সেস সোপ ওয়াটার কখন ব্যবহার করা হয়? সোপ ওয়াটার হচ্ছে ভিজিবল ডার্ট এর ক্ষেত্রে ইউজ করা হয়, আর স্যানিটাইজার হচ্ছে কুইক, অর্থাৎ খুবই, আমি এখন মনে হচ্ছে আমার হাতটাকে জীবাণু মুক্ত করা দরকার, এখন আমি হাতটা ধুতে যেতে পারছি না, সেক্ষেত্রে আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব। মিডওয়াইফের কমিউনিটি ইনফেকশন প্রিভেনশন রোল কি? একজন মিডওয়াইফ অ্যাওয়ারনেস বৃদ্ধি করাবে, স্যানিটেশন সম্পর্কে জানবে, এবং সেফ প্র্যাকটিস সম্পর্কে শিখানো, বা সেফ প্র্যাকটিস শিখানোর ক্ষেত্রে একজন মিডওয়াইফ কমিউনিটি ইনফেকশন প্রিভেনশন করতে পারে। ইনফেকশন প্রিভেনশন পোস্টপার্টাম পিরিয়ডে কিভাবে করা হয়? সেক্ষেত্রে
পেরিনিয়াল কেয়ারের মাধ্যমে করা হয়, হ্যান্ড হাইজিনের মাধ্যমে এবং ক্লিন ড্রেসিং এর মাধ্যমে ইনফেকশন প্রিভেনশন করা হয়। বেশ ফিডিং ট্রান্সমিশন অফ ইনফেকশন কিভাবে রোধ করা হয়? হাইজিনের মাধ্যমে, মাস্ক ব্যবহারের মাধ্যমে, হাত ধোয়ার মাধ্যমে এবং ইনফেকশন স্ক্রিনিং এর মাধ্যমে বেশ ফিডিং ট্রান্সমিশন ইনফেকশনটা প্রতিরোধ করা যায়। এনভায়রনমেন্টাল স্যানিটেশন গাইনোকোলজিক্যাল ক্লায়েন্টের গুরুত্বপূর্ণ কেন? যেহেতু ক্রস কন্টামিনেশন এবং হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন কমানো মূল উদ্দেশ্য, সেহেতু এনভায়রনমেন্টাল স্যানিটেশন গাইনোকোলজিক্যাল ক্লিনিকে গুরুত্বপূর্ণ। অ্যাডোলেসেন্ট অ্যান্ড রিপ্রোডাক্টিভ ট্রাক ইনফেকশন থেকে যে বিষয়গুলো আসতে পারে সেগুলো হচ্ছে অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ ট্রাক ইনফেকশনের রিস্ক ফ্যাক্টর কি কি? সেক্ষেত্রে পোর হাইজিন, আর্লি সেক্সুয়াল অ্যাক্টিভিটি এবং আনসেফ সেক্স হচ্ছে অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ ট্রাক ইনফেকশনের রিস্ক ফ্যাক্টর। আর কমন ভেজানাল ইনফেকশন ইন অ্যাডোলেসেন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে সেক্ষেত্রে বলবেন ক্যান্ডিডিয়া, ব্যাকটেরিয়াল ভেজানোসিস এবং ট্রাইকোমোনাসিস। এখন ভেজানাল ইনফেকশন যদি অ্যাডোলেসেন্ট এজ হয় সেক্ষেত্রে তার কি কি সিমটম থাকে? ডিসচার্জ থাকবে, অর্থাৎ তার ইচিং হবে, চুলকাবে এবং অডর হবে, গন্ধ থাকবে এবং ডায়রিয়া হবে। ডায়াগনোসিস অ্যাডোলেসেন্ট ভেজানাল ইনফেকশন কিভাবে করা হয়? তার হিস্ট্রি নেওয়া করা হয় এক্সামের মাধ্যমে এবং ল্যাব টেস্টের মাধ্যমে করা হয়। ট্রিটমেন্ট অফ অ্যাডোলেসেন্ট ভেজানাল ইনফেকশনের ক্ষেত্রে সেক্ষেত্রে প্যাথোজেন যেগুলো সেটা স্পেসিফিক মেডিকেশন থাকবে, আর হাইজিন মেনটেন করা, কাউন্সিলিং করা। সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন এডুকেশনে অ্যাডোলেসেন্ট কেন গুরুত্বপূর্ণ? আর্লি প্রিভেনশন, অ্যাওয়ারনেস এবং সেফ সেক্সুয়াল প্র্যাকটিস। গাইনোকোলজিক্যাল ইনফেকশনের ক্ষেত্রে কন্ট্রাসেপটিভ এর সাথে রিলেশনশিপ কি? যেহেতু এটা ব্যারিয়ার মেথড ইউজ করা হয় সেহেতু ব্যারিয়ার মেথড সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন প্রিভেন্ট করতে সাহায্য করে। স্ক্রিনিং টেস্ট প্রেগনেন্সি এসটিআই কি? সেক্ষেত্রে এইচআইভি, সিপিলিস, হেপাটাইটিস বি, গনোরিয়া এবং ক্লামিডিয়া। ট্রিটমেন্ট অফ প্রেগনেন্সি এবং সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন কিভাবে করা হয়? সেপ অ্যান্টিবায়োটিকের মাধ্যমে, অবস্ট্যাটিক গাইডলাইনের মাধ্যমে। ভালভোভ্যাজাইনাইটিস প্রিভেনশন কিভাবে করা হয়? হাইজিন মেনটেনের মাধ্যমে, কটন আন্ডারওয়্যারের মাধ্যমে এবং অ্যাভয়েড ইরিটেশনের মাধ্যমে। ভাইয়া চেঞ্জ করেন এইদিকে, বাকি এগুলো আমরা এর আগেও দেখছি, এগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, চেঞ্জ করেন বাকি এই অ্যান্সার প্রশ্নগুলো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভাইবা সম্পর্কিত, সে প্রশ্নগুলো আপনারা আমাকে করতে পারেন, আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা এই প্রশ্নগুলো দেখে নেবেন। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন।